দেখ, যেটা পড়াবো বলছিলাম আজকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির এসএকিউ। ফার্স্ট কোশ্চেন বলছে, 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডু মিন বাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, হোয়াট ডু মিন বাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি জিনিসটা কি? বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ ইটস ইনহারিয়েন্ট, ঠিক আছে, potential of a house property to yield income which is taxable under the head income from house property according to section 22। তাহলে ইনকাম হাউস প্রপার্টি আমরা পড়েছিলাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত নম্বর ধারায় উল্লেখ আছে? আমরা বলেছিলাম ইনকাম হাউস প্রপার্টি 22 নম্বর থেকে 27 নম্বর ধারায় উল্লেখ আছে। ঠিক আছে, ইনকাম হাউস প্রপার্টি কত নম্বর ধারায় উল্লেখ আছে বলেছিলাম? 22 থেকে 27। তো বলছে অ্যাকর্ডিং টু সেকশন 22 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 22 নম্বর ধারায় কি বলা আছে? অ্যানুয়াল ভ্যালু কনসিস্টিং অফ এনি বিল্ডিং, একদম পুরো খালি চার্জিং সেকশনটাই লেখা হচ্ছে এখানে এখন। বলছে কি বলছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 22 নম্বর ধারায় কি বলা আছে? অ্যানুয়াল ভ্যালু কনসিস্টিং অফ এনি বিল্ডিং অর ল্যান্ড। ঠিক আছে, তো মানে অ্যানুয়াল ভ্যালু হবে, অ্যানুয়াল ভ্যালু কার? কনসিস্টিং অফ এনি বিল্ডিং অর ল্যান্ড। ঠিক আছে, অ্যাপার্টমেন্ট দেয়ার টু। ঠিক আছে, শুধু ধর মানে অ্যাপার্টমেন্ট দেওয়ার তো মানে আমি বলেছিলাম ধর এটা ধর আমার পুরো বিল্ডিং এর এরিয়া, ধর ল্যান্ডের এরিয়া। এবার এর মধ্যে বাড়িটা আছে এইটুকু জায়গায়, কিন্তু বাকি পোর্শন যেটা গার্ডেন বলা হয় টাইপের বলা হয়, ওটাও কিন্তু বিল্ডিং এর পার্ট, ওটাও বিল্ডিং এর পার্ট। বলছে ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু। ঠিক আছে, অফ হুইচ এসএসসি ইজ দ্য ওনার, এবং এই বাড়িটার মালিক কাকে হতে হবে? এসএসসি কে হতে হবে। আজকে ধর আমার যে বাড়িটা, এই বাড়িটার মালিক যদি আমি হই, এই বাড়িটার মালিক যদি আমি হই, তাহলে এই বাড়ি থেকে যদি কোনো ইনকাম হয় সেটা হাউস প্রপার্টিতে আসবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। সাপোজ ধর এই বাড়িটার মালিক আমি নই, এই বাড়ি থেকে যে ভাড়া পাওয়া যাচ্ছে, বাড়িতে যে ভাড়া দেওয়া হয়, বাড়ি থেকে যে ভাড়া পাওয়া যাচ্ছে, সেটা আমার আমার কাছে ইনকাম হাউস প্রপার্টি হবে না। যে বাড়িটার মালিক তার কাছে ইনকাম হাউস প্রপার্টি হবে। এটা কিছু কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে, যে যার মধ্যে এসএসসি কে ওনার হতে হবে, এসএসসি কে ওনার হতে হবে। অ্যান্ড হুইচ ইজ নট ইউজড, এবং এই বাড়িটা বিজনেস পারপাস ইউজ করলে চলবে না, এই বাড়িটা বিজনেস পারপাস ইউজ করলে চলবে না। বলছে হুইচ ইজ নট ইউজড বাই দ্য এসএসসি ফর দ্য পারপাস অফ এনি বিজনেস আর প্রফেশন। ঠিক আছে, তো অর্থাৎ এই বাড়িটা, যেমন ধর আমি এই বাড়িতে গিয়ে পড়াচ্ছি, সাপোজ ধর আমি এই ঘরে বসে পড়াচ্ছি। ঠিক আছে, আমার বাড়িতে আমি ঘরে বসে পড়াচ্ছি, তো এই পড়িয়ে যদি কোনো ইনকাম করি, এটা কিন্তু হাউস প্রপার্টিতে আসবে না। এটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে, কিছু কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। or profession carried on the by the SSC shall be chargeable to income tax under the head income from house property। তাহলে এখানে বলতে এই যে ইনকাম হাউস প্রপার্টি কাকে বলে, মোট কথা ইনকাম হাউস প্রপার্টি কাকে বলে ঘুরিয়ে তোর চার্জিং সেকশনটাকে লিখে দিয়েছে। এবার ধর তোদের বাংলাতে কি লেখা আছে সেটা আমি বলে দিচ্ছি বাংলা বইতে। বলছে গৃহ সম্পত্তি খাতে আয় কাকে বলে? বলছে আয়কর আইনের 1961 সালের 22 নম্বর ধারা অনুযায়ী, 22 নম্বর ধারায় কি বলেছে, যেটাই বলছিলাম ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 22 তে কি বলা আছে? অফকোর্স সেকশন 22 তে বলবে, কারণ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বারবার বলছি যে যখন এই ইনকাম হাউস প্রপার্টির নোটস লেখা হবে, থিওরি লেখা হবে, 22 থেকে 27 এর মধ্যেই হবে, বাইরে কোনো সেকশন আসবে না। ঠিক আছে, তো 22 নম্বর ধারা অনুযায়ী নির্ধারী মানে এসএসসি যে সম্পত্তির মালিক, এসএসসি যে সম্পত্তির মালিক এবং যার নির্ধারী ব্যবসা বা পেশার কাজে ব্যবহৃত হয় না, এবং এমন সম্পত্তির বার্ষিক মূল্যকে গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য করা হয়। একদম সিম্পল কথা বলেছে। দেখ কি লিখেছে, বাংলা দু লাইন লিখে দিয়েছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 22 তে কি বলা আছে? বলেছে যে এসএসসি, সাপোজ একদম মন দিয়ে শুনবি, ধর আমি একটা ছবি একটা ড্র করছি, ধর এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। তো এই বাড়িটার কারোর না কারোর তো একটা বাড়ি আছে, কারোর না কারোর বাড়ি আছে। সাপোজ ধর এই বাড়িটার মালিক হলো, সাপোজ এই বাড়িটার ওনার কে বলতো রাম। তাহলে এই বাড়ি থেকে যদি কোনো ইনকাম জেনারেট হয়, তাহলে এই বাড়ি থেকে যদি কোনো ইনকাম জেনারেট হয়, সেই ইনকামটা রামের হাউস ওয়াইফ। ঠিক আছে, এই বাড়ি থেকে যদি ইনকাম, এবার একটা বাড়ি থেকে কি ইনকাম হতে পারে? একটা বাড়ি থেকে ইনকাম হতে পারে, এখানে যে হাউস ওয়াইফ সেকশনে বলেছে বাড়ি থেকে কেমন ইনকাম হতে পারে, তুমি বাড়ি ভাড়া দিলে, বাড়ি ভাড়া দিলে একটা বাড়ি থেকে ইনকাম, একটা বাড়ি থেকে ইনকাম কি হতে পারে? যে স্যার বাড়ি ভাড়া দিন, এখন যদি স্যার বাড়িতে ব্যবসা করলে তো ইনকাম হতে পারে, কিন্তু বলছি বাড়িতে ব্যবসা করে যদি কোনো ইনকাম হয় সেটা হাউস ওয়াইফ আসবে। সুন্দর করে লিখে দিচ্ছে, সিম্পল কথা লিখেছে। তাই লিখেছে যে নির্ধারিত ব্যবসা বা পেশাকে মাথায় রাখতে হবে, এগুলো যখন লিখবি অবশ্যই লিখতে হবে। তুই ইংলিশ লেখ বা বাংলায় লেখ, এই পয়েন্টটা দিতেই হবে, বিজনেস বা প্রফেশনের মধ্যে হলে হবে না, যেটাই বললাম। ঠিক আছে, তো এমন সম্পত্তির বার্ষিক মূল্যকে গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য করা হয়। দেখ এখানে দেখ দুটোই পড়বো বারবার করে, ইংলিশ বাংলা তোকে মিলিমিলি করে দিচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। কেউ পড়বে ইংলিশ, কেউ পড়বে বাংলায়।
তাহলে বুঝতে পারলি এখানে কি লিখে দেয়, ইনকাম অফ হাউস প্রপার্টি ইজ ইটস ইনহারিয়েন্ট, ঠিক আছে, পোটেনশিয়াল অফ এ হাউস প্রপার্টি টু ইল্ড ইনকাম। তার মানে কি একটা বাড়ি থেকে যে তোর ইনকামটা জেনারেট হচ্ছে সেটা কোন হেডে আসবে, ইনকাম অফ হাউস প্রপার্টি হেডে আসবে, সেকশন 22 বলেছে, ঠিক আছে তো। কিন্তু এই যে ইনকামটা হবে এটা বিজনেস পারপাস বা প্রফেশনাল পারপাস হলে হবে না কিন্তু, এবং এসএসসি কে বাড়ির মালিক হতে হবে, তখনই এটাকে বলে ইনকাম। সুন্দর কথা বলেছে, এটা মাথায় রাখবে। সেকেন্ড কোশ্চেন মানে মেনশন টু এসেনশিয়াল কন্ডিশন, আমি পড়েছিলাম ইনকাম হাউস প্রপার্টির কন্ডিশন ছিল। আরে আমি যে এখন কোশ্চেন বলবো এটাই তো কন্ডিশন, আমি যখন কাকে বলে বলবো এটাই কন্ডিশন। কন্ডিশন কি বলতে পারলো, একটা কন্ডিশন বাড়ির মালিক হতে হবে, একটা কন্ডিশন এসএসসি কে বাড়ির মালিক হতে হবে, এটা বলতেই পারি এসএসসি কে বাড়ির মালিক হতে হবে, ঠিক আছে। ইনকামটা কোথায় হতে হবে, ধর আজকে আমি বাড়ি ভাড়া দিই, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হচ্ছে, ধর বাড়ি ভাড়া দিয়েছি, তাহলে এটা কোন বছর, এটা আমার 2023-24, দেখা গেল বাড়ি ভাড়া থেকে ইনকাম করি 16-17 সালে। আরে সেটা কি করে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বাড়ি ভাড়া পেতে হবে, প্রিভিয়াস ইয়ার একটা কথা বলা যায়, প্রিভিয়াস। দেখি কি পয়েন্ট বললাম, বলে এসএসসি কে বাড়ির মালিক হতে হবে, প্রিভিয়াস ইয়ারে ভাড়াটা পেতে হবে, এই বাড়িটা বিজনেস অথবা প্রফেশন পারপাসে ইউজ করলে হবে না, ঠিক আছে তো। 3টে পয়েন্ট বললাম, তো 2টো পয়েন্ট বলতে বলেছে, দেখ কি লিখেছে এখানে, বলছে ফর এনি ইনকাম টু বি ট্যাক্স ইনকাম অফ প্রপার্টি দ্য ফলোইং কন্ডিশন শুড বি স্যাটিসফাইড। বলছে ইনকাম দ্য প্রপার্টি শুড বি কনসিস্ট বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু, মতো এই যে প্রপার্টির কথা বলা হচ্ছে, এই যে প্রপার্টির কথা বলে, প্রপার্টিটা কি হতে হবে, কি লেখা আছে প্রপার্টিটা বলতে হবে, প্রপার্টির মধ্যে প্রপার্টি বলতে কি বোঝায়, বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার, ঠিক আছে তো, জমি এবং তৎসংলগ্ন জমি লেখা আছে, দেখবি বলবো এখানে বাড়ি এবং তৎসংলগ্ন জমি। আর একটা কি বলেছে, এসএসসি শুড বি দা ওনার অফ দ্য সাচ প্রপার্টি, ওই প্রপার্টির মালিক হতে হবে। সুন্দর কথা বলেছে, এইগুলো এই কোশ্চেনটা 4-এও আসতে পারে, 4-এ আসলে 4টে পয়েন্ট, 2 আসলে মানে 1-এ আসলে 2টো পয়েন্ট। তো দেখ এখানে দুটোই মিলিয়ে মিশিয়ে পড়ছি। বাংলাতে কি লেখা আছে এখানে, বাংলাতে লেখা আছে গৃহ সম্পত্তি খাতে আয় হলে গণ্য হওয়া সত্ত্ব হলো অট্টালিকা ও তৎসংলগ্ন জমি। ওখানে কি লেখা ছিল ভালো করে পড় ইংলিশটা, বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট দেয়ার টু মানে তৎসংলগ্ন, অ্যাপার্টমেন্ট দেয়ার টু মানে তৎসংলগ্ন, ঠিক আছে তো। আমি এই ছবি এঁকে বললাম, আজকে তোর যে বাড়িটা আছে, যে বাড়িটা কিসের উপর করা হয়েছে, এই যে তো আজকে তোদের বাড়িটা তৈরি করে কিসের উপর, নিশ্চয়ই একটা জমির উপর করা হয়েছে। জমির দেখ ফাঁকা জমিটাকে কিন্তু হাউস প্রপার্টির মধ্যে বলা হয় না। আজকে তোর একটা ফাঁকা জমি পড়ে আছে, ঠিক আছে, ফাঁকা জমির উপর যদি তুই বিল্ডিং খাড়া করতে পারিস তখনই তোর হাউস প্রপার্টির মধ্যে আসবে, ঠিক আছে। একটা ধর আজকে তোর একটা ফাঁকা জমি পড়ে আছে, কাউকে ভাড়া দিয়ে দিবি, কি ভাড়া দিবি, বিভিন্ন কারণ, কোনো কারণের জন্য ফাঁকা জমি ভাড়া দিবি, সেখান থেকে কোনো ইনকাম হাউস প্রপার্টি ইনকাম করে। আজকে আমার কাছে একটা ফাঁকা জমি পড়ে আছে, ঠিক আছে, কেউ বললো ধর আমি এখানে বিয়ের অনুষ্ঠান করবো প্যান্ডেল ট্যান্ডেল সাজিয়ে, এটা হাউস প্রপার্টি ইনকাম নয়, এটা হাউস প্রপার্টি ইনকাম নয়। ফাঁকা জমির উপর কি হতে হবে, একটা অট্টালিকা হতে হবে, অট্টালিকা, বুঝতে পারছি, অট্টালিকা মানে কি একটা বিল্ডিং খাড়া করতে হবে। তো এখানে বলছে তৎসম জমি কি, তোর বাড়িটা যে আছে, বাড়িতে একটা জমির উপর আছে, জমির উপর যে একটা বিল্ডিং খাড়া হয়েছে, তো পুরো জমিটা কি বিল্ডিং হয়েছে, দেখ আজকে আমি তোকে যদি এঁকে দেখাই, ধর এটা ধর একটা তোর বাড়ির এরিয়া, ঠিক আছে, তোর বাড়ির তোর নিজস্ব জমি আছে এত, তো তুই কি বিল্ডিংটা কি করিস, তুই বিল্ডিংটা নিশ্চয়ই এরকম ভাবে করিস, পুরোটা নিয়ে কেউ বিল্ডিং করে, কোনদিন করে, আরে পুরোটা নিয়ে বিল্ডিং করে ঢুকবি কোথায়, পুরোটা নিয়ে কেউ বিল্ডিং করে, দেখবি বাড়ির কারোর বাড়ি নিয়ে থাকে অল্প পয়সা থাকলেও, শহর অঞ্চলে অল্প জায়গা থাকে, গ্রাম অঞ্চলে তো অনেকটাই জায়গা থাকে, ঠিক আছে, উঠোন থাকে, কি, এবার দেখবি অনেকের বাড়িতে গ্যারেজ থাকে, তো এগুলো কোথায় করবে, ঠিক আছে তো, বা বাড়ির বাইরে একটু গাছপালা লাগানো থাকে, তো এইগুলো মাথায় রাখতে হবে। তো পুরো জমিতে কোনো বিল্ডিং হয়, এই যে তার মানে শুধু বাড়ি না, এই তৎসম জমি এইগুলো কিন্তু হাউস প্রপার্টি পাব, এখানে মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারি সত্যটা কি বলছে, আর নির্ধারিকে মানে এসএসসি কে বাড়িটার মালিক হতে হবে। 2টো পয়েন্ট পড়লাম। 3 নম্বর কি বলেছে, এক্সপ্লেন দ্য ওয়ার্ড বিল্ডিং ইনকাম ট্যাক্স। একটা বিল্ডিং শব্দটা বলতে কি বোঝানো হয়, বিল্ডিং বলতে কি বোঝায়, দ্য ওয়ার্ড বিল্ডিং ইজ ওয়াইড এনাফ টু ইনক্লুড রেসিডেন্সিয়াল হাউস whether laid out or self occupied। আজকে যে আমার বাড়িটা যে হয়, এই বাড়িটা হয়, বাড়িটা কেউ ভাড়া দিতে পারে, আবার কেউ ওই যে বসবাস করতে পারে। যারা হাউস হোল্ড অঙ্ক করি জানিস, বাড়ি ভাড়া দিলে তাকে বলা হয় লেট আউট, আর এটা বসবাস করলে তাকে বলা হয় সেলফ অকুপাইড। তাই এখানে বলেছে দ্য ওয়ার্ড বিল্ডিং ইজ ওয়াইড এনাফ টু ইনক্লুড রেসিডেন্সিয়াল হাউস ওয়েদার লেট আউট অর সেলফ অকুপাইড। বিল্ডিং লেট আউট ফর অফিস ইউজ, অফিস পারপাসের জন্য তুই বিল্ডিং ভাড়া দিতে পারিস, অথবা ফর স্টোরেজ
অর ফর ইউজ অফ ফ্যাক্টরি, কেউ ফ্যাক্টরি, কেউ ধর মানে একটা বাড়ি ভাড়া নিয়েছে, গোডাউন করে বাড়ি ভাড়া নিয়েছে, বা এমন হতে পারে ফ্যাক্টরি করার জন্য, বিজনেস করে ফ্যাক্টরি করার জন্য বাড়িটা ভাড়া নিয়েছে, সেটাও হতে পারে। মিউজিক হল হতে পারে, ড্যান্স হল হতে পারে, লেকচার হল হতে পারে, আদার পাবলিক অডিটোরিয়াম হতে পারে, ইউজড ফর সিনেমা, পাবলিক অডিটোরিয়াম যেগুলো কিন্তু সিনেমা হয়, সিনেমা পারপাসে ইউজ করা হবে, অ্যান্ড স্টেজ শো। ঠিক আছে তো? তো মানে বলছে বিল্ডিং বলতে কোন কোনগুলো বলছে, ঠিক আছে তো? যে অ্যাকচুয়ালি বিল্ডিং ইজ অ্যান এনক্লোজার অফ দ্য ব্রিক্স অর স্টোন ওয়ার্ক কভার্ড বাই দ্য রুফ। তাহলে বিল্ডিং হতে গেলে কি বলবো, যে রুফ মানে ছাদ, বুঝতে পারছিস? ইন দ্য কেস অফ, মানে এখানে একজনের কেস নাম দিয়েছে, মানে কেস ল, এই কেস ল না লিখলেও চলবে, এই কেস লটা না লিখলেও চলবে, মনে কারণ কেস ল ভুল লিখলে তো হবে না, মানে যারা কেস লটা পড়েছিল এই কেস লর নাম তো মনে নাও থাকতে পারে, কিন্তু ভুল লিখা যাবে না। দ্য এক্সিস্টেন্স অফ এ রুফ ইজ নট অলওয়েজ নেসেসারি ফর আ বিল্ডিং। বিল্ডিং হতে গেলে না সবসময় ছাদ হওয়ার আবশ্যকতা নেই, বিল্ডিং হতে গেলে সবসময় ছাদ হতে হবে এমন কোনো কথাই নেই, ঠিক আছে? তো ৩ নম্বর পয়েন্টটা পড়ি, দেখ কি লিখেছে এখানে। বলছে সাধারণ অর্থে বিল্ডিং মানে অট্টালিকা বলতে কি বোঝায়? বসবাসের বাড়ি, যে বাড়িটা আমরা বসবাস করি, ঠিক আছে, এটাকে বিল্ডিং বলা হয়। প্রেক্ষাগৃহ, এবার তো বললাম প্রেক্ষাগৃহকে বলা হয় বিল্ডিং। সভাঘর, মিটিং হল যেগুলোকে বিল্ডিং বলা হয়। সিনেমা হলকে বিল্ডিং বলা হয়। গুদাম ঘর, গুদাম ঘর দেখেছিস তো কখনো? গুদাম ঘর দেখবি যারা বড় বড় বিজনেসম্যান বিজনেস করে, ওরা গোডাউনে মাল স্টক করে, তাকে গুদাম ঘর বলে, তাকেও বিল্ডিং এর মধ্যে বলা হয়। অফিসের জন্য বাড়ি, কেউ অফিস করে তার জন্য বাড়ি, ওটাকেও বিল্ডিং এর মধ্যে বলা হয়। সঙ্গীত ভবন, সঙ্গীত ভবন মানে কি? যেখানে মিউজিক হয়, ঠিক আছে। অডিটোরিয়াম, অডিটোরিয়াম তো দেখেইছি, আমাদের এখানে অডিটোরিয়াম আছে, ঠিক আছে তো? তো এটাকে অট্টালিকা বলা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে দেখ আমি কি লিখেছি, কোন মামলার নামই লিখিনি বাংলাতে, কি লিখেছি? সুপ্রিম কোর্টে একটা মামলার রায় বেরিয়েছে, সুপ্রিম কোর্টে একটা মামলার রায় বেরিয়েছে, এখানে কি বলছে? কোনো কাঠামো মানে কি? একটা স্ট্রাকচারকে বিল্ডিং এ শ্রেণীভুক্ত হতে গেলে ছাদ থাকার আবশ্যকতা নেই। এটা কেস লতে বেরিয়েছিল, এটা একটা কেস লতে বেরিয়েছিল যে বিল্ডিং হতে গেলে কি উপরে ছাদ থাকতে হবে এবং কোনো আবশ্যকতা নেই, ঠিক আছে? দেখ বিল্ডিং আছে, আমি বলছি আমার বাড়ির উপর ছাদ আছে, কিন্তু দেখবি অনেক কিছুই, অনেক রকম বিল্ডিং আছে, বিল্ডিং হতে গেলে স্টেডিয়াম, স্টেডিয়াম বল, স্টেডিয়ামে ছাদ আছে? ছাদ নেই, তাহলে ওটা তো বিল্ডিং না। বিল্ডিং হতে গেলে ছাদ হওয়ার আবশ্যকতা নেই, ঠিক আছে? তাই বলে অস্থায়ী কোনো কাঠামোকে অট্টালিকা শ্রেণীভুক্ত করা যাবে না। অস্থায়ী, অস্থায়ী মানে কি? কোনো মানে স্থায়ী নেই, পার্মানেন্ট নেই, ঠিক আছে? আজ আছে এখানে, কাল চলে যাচ্ছে, ওরকম হলে হবে না। অস্থায়ী কাঠামো হবে না। অস্থায়ী কাঠামো কোনটা? মেলা স্টল, মেলায় যে স্টল দেওয়া হচ্ছে, এটা তো অস্থায়ী কাঠামো হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝতে পারছিস তো, অট্টালিকা জিনিসটা কি? এটা হচ্ছে অট্টালিকা। তাহলে এগুলো তোকে আমি দুটোই পড়ে দিচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? বাংলা ইংলিশ দুটোই পড়ে দিচ্ছি, কারণ কোনো কোশ্চেন থাকবে না। এবার বলছে হোয়াট ডু মিন বাই ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার, অলরেডি বলে দিয়েছি ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ারটা করে, ঠিক আছে? বলেছে কি? দ্য অ্যাপার্টমেন্ট ল্যান্ড ইন রেসপেক্ট অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং, ঠিক আছে? অ্যাপার্টমেন্ট ল্যান্ড ইন রেসপেক্ট অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং মে বি ইন দ্য ফর্ম অফ অ্যাপ্রোচ রোড, কোর্টইয়ার্ড, প্লেগ্রাউন্ড, মোটর গ্যারেজ, স্টেবল, ক্যাটেল শেড, এক্সট্রা অ্যাটাচ টু অ্যান্ড ফর্মিং পার্ট অফ বিল্ডিং। এবং যা যা বললাম, যে কথাটা বললাম সেটাই তোকে তুলে ধরেছে, যেটা বললাম সেটাই তোকে তুলে ধরেছে। আমি কি বললাম? আমি একটা ছবি এঁকে দেখালাম, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়াটা কাকে বলে। তো ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়াটা ফাঁকা জমির মধ্যে তুই কি করবি? উঠোন করতে পারিস, তুই কি করবি, কেউ গ্যারেজ করে, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখ, অট্টালিকা সংলগ্ন জমি বলতে কি বোঝায়? অট্টালিকা সংলগ্ন জমি বলতে বোঝায় অট্টালিকার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত জমি, যেটা আমি যে তোকে ছবি এঁকে দেখালাম যে ফাঁকা জায়গাটা, ওটাকে বলা হয় ল্যান্ড অ্যাপার্টমেন্ট ডিয়াটো। বলছি সাধারণত যাতায়াতের রাস্তা, যেটাই বলছিলাম, আর যদি তুই ওই পুরো এরিয়াটার মধ্যে যদি বিল্ডিং করে নিস, তুই ঢুকবি কোথা থেকে? এবার তোর বাড়ির পেছন পোর্শনে দেখবি অনেক সময় দেখবি ড্রেনেজ থাকে, তুই ড্রেনে রাখবি কোথায়? ঠিক আছে তো? তো যাতায়াত করবি কি করে তোর বাড়ির পেছনটা? বুঝতে পারলি তো? তো এইগুলো লাগে যাতায়াতের রাস্তা। উঠোন, যেটাই বললাম তোকে, উঠোন, ঠিক আছে তো? গাড়ি রাখার জায়গা, ঠিক আছে তো? গাড়ি রাখার জায়গা, খেলার মাঠ, হ্যাঁ, অনেকে থাকে, অনেকের বাড়িতে অনেক বিশাল বড় জায়গা থাকে, সামনে খেলার মাঠ রাখে, কেউ একটা তোর বাগান করে, কেউ ধর পুকুর করে রাখে। মানে যারা একটু গ্রাম অঞ্চলে যাবে দেখবি বাড়িগুলোতে কেমন হয়, এরকম হয়, ঠিক আছে? এই যেমন আমার মামা বাড়ি দেখেছি, পুরো জমির সামনেটা একটা পুরো মাঠের মতন করে দিয়েছে, পুরো মাঠ, বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠ করে দিয়েছে, ঠিক আছে? পেছন পোর্শনটা পুরো করে দিয়েছে পুরো গাছপালা, প্রচুর গাছপালা,
ঠিক আছে তো? মানে এরকম মানে যাদের মানে দেখ শহরাঞ্চলে যেটা সম্ভব নয়। গ্রাম অঞ্চলে প্রচুর সম্ভব। ঠিক আছে তো? তো এখানে তাহলে কি বললাম? যাতায়াতের রাস্তা, উঠোন বা প্রাঙ্গণ, গাড়ি রাখার জায়গা, খেলার মাঠ, সবজির বাগান, ঠিক আছে তো? ঘোড়া ও গরু রাখার ঘর, ঠিক আছে তো? তো প্রভৃতিকে অট্টালিকার অংশ হিসেবে মানে বুঝতে পারলি ব্যাপারটা? খুব ভালো করে পড়তে হবে এগুলো। ৪ নম্বর বললাম। তাই না? এখানে এইসব লিখে দিয়েছি, টার্মগুলো একটু জাস্ট পড়ে নিবি। ঠিক আছে? জাস্ট একবার টার্মগুলো পড়লেই তুই বুঝিয়ে যাবি। ৫ এরটা গিভ ওয়ান এক্সাম্পল অফ ডিমড ওনার। ডিমড ওনার মানে কি বলেছিলাম? পড়েছিলাম। ডিমড ওনার মানে বিবেচিত মালিক। ডিমড ওনার মানে বিবেচিত মালিক। কি বললাম? ডিমড ওনার মানে বিবেচিত মালিক। বলছে একটা উদাহরণ দাও বিবেচিত মালিকের। একটা উদাহরণ দাও। কি বলেছে? আ মেম্বার অফ কোম্পানি, আ মেম্বার অফ এ কোম্পানি, cooperative society or other association of person to whom a building or a part thereof allotted or leased under the house building scheme, such member treated as deemed owner of that building or part thereof. দেখ এটা তো দিয়েছে, আমরা যখন ডিমড ওনার পড়েছিলাম না ৪টে থেকে ৫টা পয়েন্ট বলেছে। ওখান থেকে যেকোনো একটা পয়েন্ট লিখলেই, ঠিক আছে? এই পয়েন্টটা কঠিন লাগতেই পারে। ওখান থেকে আমি ৫টা পয়েন্ট বলেছিলাম। ঠিক আছে? ৫টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমি বলেছিলাম আমার মনে আছে। ওই পয়েন্টটা খুব ফেভারিট পয়েন্ট আমার। ওই পয়েন্টটা লিখতে পারলেই ভালো। ঠিক আছে? বলে দিচ্ছি কোন পয়েন্ট। ইংলিশ বইয়ের 155 পেজে শো করছে, আমাদের যে বই দিয়েছি 155 পেজে শো করছে। ওখানে একটা পয়েন্ট লেখা ছিল। বলেছিল ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার, ঠিক আছে তো? এই যে ডিম ডোনার মানে বিবেচিত মালিক। ডিম ডোনার মানে বিবেচিত মালিক। দেখ অনেক উদাহরণ লেখা আছে এখানে। লেখা ছিল ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল মানে বুঝিস তো? আমি একজন ইন্ডিভিজুয়াল, তোরা সবাই ইন্ডিভিজুয়াল। ট্রান্সফার এনি হাউস বডি, এই পয়েন্টটা আমার খুব ফেভারিট পয়েন্ট। এই পয়েন্ট একটু বড়, বাট এই পয়েন্টটা ফেভারিট পয়েন্ট। মানে সবচেয়ে বেস্ট পয়েন্ট এটা ডিম ডোনারের। বলছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার এনি হাউস বডি, মানে একজন ইন্ডিভিজুয়াল তার বাড়িটা ট্রান্সফার করে দেবে টু হিজ অর হার স্পাউস। স্পাউস বুঝিস তো? হাজবেন্ড যদি ইনকাম করে তার স্পাউস তার ওয়াইফ, আর ওয়াইফ যদি ইনকাম করে তার স্পাউস হচ্ছে তার হাজবেন্ড। মানে দেখ স্পাউস মানে বউ। হাজবেন্ড ইনকাম করলে স্পাউস হচ্ছে ওয়াইফ, আর ওয়াইফ যদি ইনকাম করে তার স্পাউস হচ্ছে হাজবেন্ড। এটাকে বলা হয় স্পাউস। তাই বলছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার, ইন্ডিভিজুয়াল মানে তার একজন লোকের নাম বললাম রাম, ও ট্রান্সফার করছে। ট্রান্সফার মানে যদি আমি ট্রান্সফার করেছিস, ট্রান্সফার করছে। আজকে রামের নিজস্ব একটা বাড়ি আছে, ও এই বাড়িটা ওর বউকে ট্রান্সফার করে দিচ্ছে। এই উদাহরণটা বলতে চাইছো। বলছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার এনি হাউস প্রপার্টি টু হিজ অর হার স্পাউস অর টু হিজ অর হার মাইনর চাইল্ড। মাইনর চাইল্ড মানে বুঝতেই পারছিস, যার বয়স 18 বছরের নিচে হলে তাকে বলে মাইনর চাইল্ড। তার মানে একজন ইন্ডিভিজুয়াল তার বাড়িটা তার বউকে দিয়ে দিচ্ছে বা তার ছেলে বা মেয়েকে দিচ্ছে। মাইনর ছেলে বা মেয়েকে দিচ্ছে। ঠিক আছে? চাইল্ড ট্রান্সফারার অফ সাচ প্রপার্টি শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিম ওনার।
ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলতে চাইছে ভালো করে প্রতিটা পয়েন্টের মানে বলছি। ট্রান্সফারার অফ দ্য সার্চ প্রপার্টি। যে বাড়িটা ট্রান্সফার করছে, যে বাড়িটা ট্রান্সফার করছে তাকে ডিমড ওনার বলা হয়। আজকে ওর আপনাদের একটা গল্প বলছি। গল্পটা আমি বলেছিলাম যখন মেইন ক্লাস করেছিলাম। রাম আজকে ওর নিজের অনেক বড় বাড়ি আছে। বড় বাড়ি আছে, সেই বাড়িটা ভাড়া দেওয়া হয়। প্রতি মাসে ভাড়া পায়। সাপোজ ধর অনেক ভাড়া পায়। ৪০-৫০ টাকা বাড়ি ভাড়া পায়। এবার ও কি করলো? ও ওই বাড়িটা ওর বউয়ের নামে ট্রান্সফার করে দিল। বা ছেলে বা মেয়ের নামে ট্রান্সফার করে দিল। স্যার কি হবে? ট্রান্সফার করলে সুবিধাটা কি হবে? ভালো করে শোনো। আমি তোকে বলছি। রাম তো একটা কি চাকরি-বাকরি করে। ও চাকরি করে। চাকরি করে তো প্রতি মাসে মাইনা পায় বা বছরে একটা মাইনা পায়। পাশাপাশি ও তার বিজনেসও করে। বিজনেস করেও টাকা পায়। তাহলে ওর তো টাকা প্রচুর হয়ে যাচ্ছে। ও তো প্রচুর টাকা কামাচ্ছে। তো যত বেশি টাকা কামাবে তার মধ্যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবার বাড়ি ভাড়ার টাকাও যদি ওর মধ্যে ঢুকে যায় তাহলে ওর ট্যাক্স প্রচুর বেড়ে যাবে। বুঝতে পারলি না? আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা আমরা ক্লাসে করিয়েছিলাম। সাপোজ আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি রাম। ইনকাম ফ্রম স্যালারি জাস্ট মুখে শুনলেই হবে। ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি থেকে ধর ৳৫,০০,০০০ কামাচ্ছে বছরে, বছরে করছে। বছরে ৳৫,০০,০০০ কামাচ্ছে। বছরে ৳৫,০০,০০০ মানে এমন কিছু না ধর ঠিক আছে বছরে ৳৫,০০,০০০ কামাচ্ছে চাকরি করে। এবার ধর ইনকাম ফ্রম বিজনেস, বিজনেসও করে। ধর বিজনেস করে বছরে ধর ৳৩,০০,০০০ কামাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছিস? আর কি হচ্ছে ধর ওর ব্যাংকে টাকা-পয়সা রেখেছে। ব্যাংকে টাকা রেখেছে। ব্যাংকে টাকা রাখলে কি হয়? ফিক্সড ডিপোজিট করলে ওখানে ইন্টারেস্ট পাওয়া যাবে। আরো তো আদার্স সোর্স তো করি। আদার্স সোর্স এ কি আইটেম থাকে? অনেক আইটেম থাকে। ও ধর ইনকাম ফ্রম আদার্স সোর্স থেকে তোর ৳১,০০,০০০ কামাচ্ছে। তাহলে কত টাকা কামালো বল? ৫ আর ৩ ৮ আর ৩ ৯,০০,০০০। স্যার হাউস প্রপার্টি ধরুন না বাড়ি ভাড়া দিয়েছে। বাড়ি ভাড়া ধর প্রতি মাসে ধর ও ৳২০,০০০ করে পায়। ৳২০,০০০ করে যে বাড়ি ভাড়া পায় সব ওদিক ওদিক দিয়ে বছরে কত? ২,৪০,০০০। আমি ৳২,০০,০০০ ই ধরলাম বাড়ি ভাড়া পাই। আমি বাড়ি ভাড়া ধরলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ৳২,০০,০০০। তাহলে কত টাকা ইনকাম হলো? ভদ্রলোকের ৳১১,০০,০০০ ইনকাম হলো। গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আমাদের দেশের রুল। কেউ যদি ৳২,৫০,০০০ র বেশি ইনকাম করে তাকে ট্যাক্স দিতে হবে। ভালো করে বুঝবি গল্পটা বুঝবি ৳২,৫০,০০০ র বেশি ইনকাম হলে ট্যাক্স দিতে হবে। তাহলে ওকে ট্যাক্স দিতে হবে কত টাকার উপর? ১১,০০,০০০ থেকে ৳২,৫০,০০০ বাদ দে। মানে ৳২,৫০,০০০ র উপরে ইনকাম করলে ট্যাক্স দিতে হবে। ৳২,৫০,০০০ অব্দি কোনো ট্যাক্স দিতে হয় কাউকে ট্যাক্স দিতে হয় না। ৳২,৫০,০০০ অব্দি কেউ ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে। ৳২,৫০,০০০ র উপর ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে দেখ ৳১১,০০,০০০ র মধ্যে ৳২,৫০,০০০ বাদ দিলে কত হচ্ছে? ১১ থেকে ২ বাদ দিলে ৯ মানে ৳৮,৫০,০০০। তাহলে এই ভদ্রলোককে এই রামকে ৳৮,৫০,০০০ র উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ও একটা মাথা খাটিয়েছে। ওর ব্রেইন আছে ও মাথা খাটিয়েছে। ও বলছে এই বাড়িটা যদি বউকে দিয়ে দিই, এই বাড়িটা এই বউয়ের নামে লিখে দিই। তাহলে কি হলো? আগেরটা বোঝা গেল তো? আগেরটায় ৳৮,৫০,০০০ উপর ট্যাক্স দিতে হচ্ছে। এবার বাড়িটা এই বউয়ের নামে লিখে দে। তোর বউয়ের নামে লিখে দিস। বুঝতে পারছিস তো? বাড়িটা এই বউয়ের নামে লিখে দিই। তাহলে ওর ইনকাম কত হলো? ৳৯,০০,০০০। ওর ইনকাম ৳৯,০০,০০০ এটা রামের ইনকাম। এবার রামের ওয়াইফ মানে স্পাউস লিখলাম। তাহলে স্পাউস এর ইনকাম কত হচ্ছে বল? স্পাউস ইনকাম করছে কোথায়? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। বুঝতে পারছিস ব্যাপারটা? ৳২,০০,০০০। তাহলে এই কেসে রামকে কত টাকার উপর ট্যাক্স দেওয়া উচিত? স্যার ৳৯,০০,০০০ থেকে ৳২,৫০,০০০ বাদ দিন। কত হচ্ছে? ৯,০০,০০০ থেকে ২,০০,০০০ বাদ দিলে ৭,০০,০০০ ৭,০০,০০০ থেকে ৫০ বাদ দিলে ৬,৫০,০০০। তাহলে ওকে ট্যাক্স দেবে ৳৬,৫০,০০০। দেখ ৳৮,৫০,০০০ উপর ট্যাক্স দিতে হচ্ছিল আগে। এখন ৳৬,৫০,০০০ উপর ট্যাক্স। কত ভালো হলো না ব্যাপারটা? ৳৬,৫০,০০০ উপর ট্যাক্স দিতে হবে। আর ওর বউকে? বউয়ের ইনকাম ওই একই ৳২,৫০,০০০ উপর ইনকাম হলে ট্যাক্স দিতে হবে। তোকে তো ট্যাক্সই দিতে হলো না। মানে আগে যেখানে তোকে ৳৮,৫০,০০০ এর উপর ট্যাক্স দিতে হচ্ছিল, এখন সেখানে ৳৬,৫০,০০০ উপর। তো কি মাথা খারাপ হয়ে গেল? বল? কেউ কি চায় আমি ইনকাম করে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো? কেউ চায় না। ঠিক আছে? তাহলে আগে যেখানে ওকে কতর উপর ট্যাক্স দিতে হচ্ছিল বল ব্যাপারটা বোঝ? আগে যেখানে ওকে ৳৮,৫০,০০০ উপর ট্যাক্স দিতে হচ্ছিল। বাড়িটা যদি ওর নামে থাকতো, ও যদি বাড়িটা বউকে ট্রান্সফার করে দেয় বা ছেলে বা মেয়েকে ট্রান্সফার করে দেয় মাইনর, তাহলে ও কত টাকা উপর ট্যাক্স দেবে? ৳৬,৫০,০০০। তো বেনিফিট তো। ও তো অনেক বেনিফিট। ও তো অনেক বেনিফিট। তো ও তো এই পলিসি করবে। এবার ও যখনই এই কাজটা করল গভর্নমেন্ট সঙ্গে, সঙ্গে ধরল। বলল, "তুমি যে তোমার বাড়িটা তোমারই বাড়ি ছিল। তোমার বাড়িটা তুমি বউকে দিয়ে দিলে।
তো বউকে দিয়ে দিলে, বউকে কি ফ্রিতে দিলে? বলে না, বউকে ট্রান্সফার করেছো মানে বউকে বাড়িটা বেচেছো? কত টাকায় বেচেছো বাড়িটা বউকে? আমাকে হিসাব দাও। বউকে বাড়ি বেচেছো মানে তোমার ক্যাপিটাল গেইন হয়েছে। ক্যাপিটাল গেইন হলে তাহলে আমাকে ট্যাক্স দিয়েছো নিশ্চয়ই। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে? তো ক্যাপিটাল গেইন হয়েছে তাহলে তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছো, আমাকে ট্যাক্স দিয়েছো। বলছে না, বউকে এমনি বউয়ের নামে। এমনি হবে না। এমনি এখানে হয়নি। ইনকাম ট্যাক্স বলছে তুমি তোমার বাড়িটা বউকে বেচে দিয়েছো। তার মানে বাড়িটা যে বেচে দিয়েছো তার নিশ্চয়ই ডকুমেন্টস আছে, ডকুমেন্টস দেখাও। ওই কোর্ট পেপারে দিয়ে বউকে লিখিয়ে দিলাম। তুমি লেখাতে পারো, কোনো সমস্যা নেই। বউয়ের নামে কাজকর্ম হলো, সবকিছু হলো। কিন্তু ট্যাক্স কিন্তু আমি তোমার থেকেই নেবো। ট্যাক্স তো তোমার বউয়ের থেকে নেবো, ট্যাক্স আমি তোমার থেকেই নেবো। তুমি আমার ট্যাক্সটাকে ফাঁকি, গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করেছো। আমি মানবো না এটা। বললাম বলতে এটা হচ্ছে কনসেপ্ট, এটা ভেরি মানে এর চেয়ে ভালো কনসেপ্ট নেই। এই পয়েন্টটা লিখতে পারলে না হেভি পয়েন্ট। তাই এখানে কি বললাম ভালো করে বুঝবি কি লেখা আছে। তাহলে নিশ্চয়ই মাথার মধ্যে ঢুকে গেল। কি বললাম? ইন্ডিভিজুয়াল, আজকে ধর রাম ওর বাড়িটা ও কাকে ট্রান্সফার করলো? ওর বউ বা মাইনর ছেলে। যদি ট্রান্সফার করে তাহলে কাকে বাড়ির মালিক ধরবে? যে ট্রান্সফার করেছে। ট্রান্সফার কে করেছে? রাম। রামকেই বাড়ির মালিক ধরা হবে। তাই বলছে কি, ট্রান্সফারার অফ সাচ প্রপার্টি শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিমড ওনার এন্ড ইজ লাইবেল টু পে ট্যাক্স। অ্যান্ড কি বলছে? এবং ট্যাক্স পে করতে বাধ্য কে থাকবে? ওই রাম। এটাই লেখা আছে। কিন্তু এখানে বলেছে নট বিং ম্যারিড ডটার। ম্যারিড ডটার হলে হবে। ম্যারিড ডটার মানে যে মেয়ের বিয়ে হয়ে গেছে সে না। বলছে উইদাউট অ্যাডিকুয়েট মনিটারি কনসিডারেশন। কনসিডারেশন মানে বুঝিস তো? এই যে আমি যদি তোকে পড়াচ্ছি তার বদলে তুই আমাকে কিছু কনসিডারেশন দিচ্ছিস, পেমেন্ট করছিস, এটাকে বলে কনসিডারেশন। বলছে উইদাউট এনি কনসিডারেশন, ঠিক আছে তো? দেন দ্য রেসপেক্ট অফ ইনকাম হাউস প্রপার্টি সো ট্রান্সফার। এই সেকশনটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তবে একটা কথা বলছে, তুমি তোমার বউকে ট্রান্সফার করতে হবে। তুমি তোমার বউকে ট্রান্সফার করতে পারো। কখন? একটা কেস আছে। একটা কেস আছে, ওটা হলে তুমি ট্রান্সফার করতে পারো। তাহলে কিন্তু ট্যাক্স কিন্তু তোমার থেকে নেবো না। সেটা কি? যদি তোমার সঙ্গে তোমার বউয়ের বৈবাহিক সম্পর্ক না থাকে। বৈবাহিক সম্পর্ক মানে বুঝতে পারছো? বিচ্ছেদ হয়ে গেছে মানে ডাইভোর্স হয়ে গেছে। সেক্ষেত্রে তো বুঝতে পারলি কেসটা কি বললাম? এখানে হয়তো লেখা নেই, আমি তোকে বলে দিলাম কেসটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে বেস্ট পয়েন্ট লেগেছে এটা। এই পয়েন্টটাই তোরা লেখার চেষ্টা করে তোরা লিখবি। এই পয়েন্টটাকে অ্যাভয়েড করবি না, কখনো এই পয়েন্টটাকে অ্যাভয়েড করবি না। তুই যদি লং কোশ্চেনও আসে সবার প্রথম এই পয়েন্টটা লিখবি, ভালো করে পড়বি। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ওরা এই পয়েন্টটা জানতে চাই, এই পয়েন্টটা বেশি জানতে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে তো? তাহলে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। বুঝতে পারলি তো পয়েন্টটা যেটা বলতে চাইছিলাম? তাহলে স্যার বাংলাটা, বাংলাটা কি লেখা? তুই বল, বাংলা পারবি না? বাংলাতে ইজি লেখা আছে। কি লেখা আছে? এখানে এখানে এর বাংলাটা মানে এখানে তো অন্য কিছুর বাংলা দিয়েছে। এখানে কি বলেছে? কোনো গৃহ নির্মাণ, ওই আগে যেটা ইংলিশ বলল ওটাই বাংলা দিয়েছে। কোনো গৃহ নির্মাণ প্রকল্প অনুসারে কোনো সমবায় আবাসন সমিতি বা কোম্পানি বা অন্য কোনো ব্যক্তি সঙ্গের সদস্যকে কোনো পাকা বাড়ি বা তার অংশ আবন্টন করা বা ইজারা দেওয়া হলে সেই সদস্যকে সম্পত্তির মালিক রূপে গণ্য। তো আমি যেটা পড়ালাম না সেটারই বাংলা তোকে আমি বলে দিচ্ছি। বাংলা বই পেস্ট নাম্বারটা একটু করবি? 149। আরো আগে। এই যে কি লেখা ছিল 1 নম্বরটা? বলছে যখন কোনো স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, প্রতিদান ছাড়া, প্রতিদান ছাড়া, স্যার প্রতিদান ছাড়া মানে কি? আজকে রাম তার বাড়িটা তার বউকে দিয়ে দিল, কোনো টাকা নিল না, এটাকে বলে প্রতিদান ছাড়া। বুঝতে পারলি প্রতিদান ছাড়া কেন বলছে? নো উইদাউট কনসিডারেশন, ঠিক আছে তো? তার মালিকানাধীন কোনো গৃহ সম্পদ আর স্ত্রী অথবা স্বামীকে বা বিবাহিত কন্যা ছাড়া কোন নাবালক সন্তানের নামে যদি সম্পত্তি হস্তান্তর করে, সেক্ষেত্রে তারা আইনানুগ মালিকানা সম্পত্তি হলো সেই স্বতন্ত্র ব্যক্তি
কাছেই এইরূপ হস্তান্তরিত সম্পত্তি থেকে আয় নির্ধারণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ওই ব্যক্তি সম্পত্তির মালিক হিসেবে গণ্য হবে। এটা লিখেছে। এটার ইংলিশটা যতটা সোজা, এটার ইংলিশটা যতটাই সোজা, বাংলার ততটাই কঠিন। কারণ বাংলার নামগুলো মনে রাখাটা একটু কঠিন। ইংলিশটাতে একবার রিডিং মারলেই মুখস্থ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট, ৫ নম্বর পয়েন্টটা বেশি ইজি পয়েন্ট। এই পয়েন্টটাও তুই দেখতে পারিস, বাট লিখবি একেকটা। বলছে যে ক্ষেত্রে গৃহ সম্পত্তি মানে বুঝিস তো? গৃহ মানে কি? বাড়ি। দেখবি অনেকে বাড়ি না লিজ দেয়, বাড়ি লিজ দেয়। বলছে সেই লিজের মেয়াদটা যদি ১২ বছর বা তার বেশি সময় ধরে যদি লিজ দেওয়া হয়, তাহলে ইজারাদারকে অর্থাৎ যাকে লিজ দেওয়া হয়েছে, ঠিক আছে? যাকে লিজ দেওয়া হয়েছে তাকে সম্পত্তির মালিক হয়। কি বললাম বল? আজকে ধর আমার একটা বাড়ি আছে। আমার বাড়িটা আমি কাউকে লিজ দিয়েছি। যাকে লিজ দেবো, যাকে লিজ দেওয়া হবে তাকে বাড়ির মালিক বলা হবে। যদি ১২ বছরের বেশি ভাড়া দিয়ে দিস, ১২ বছর বা তার বেশি সময় জন্য ভাড়া দিয়ে দিস, যাকে লিজ তাকে বাড়ির মালিক বলা হবে। ঠিক আছে? যাকে বাড়ি ভাড়া দিয়েছিস অর্থাৎ ইজারাদারকে বাড়ির মালিক বলা বিবেচনা করা হবে, কিন্তু যিনি ইজারা দিয়েছেন অরিজিনালি যে বাড়ির মালিক ছিল তাকে কিন্তু বাড়ির মালিক বলা হবে না। কিন্তু টাইমটা কত বলছে? ১২ বছর বা তার বেশি। তাহলে মোটামুটি বুঝতে পারলি তো? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিউটোরিয়াল পরীক্ষায় আসতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি এখনো বললাম মনের মধ্যে আমার কাছে এই কোশ্চেন ইম্পর্টেন্ট লাগলো। মনে হলো এই কোশ্চেনটা পরীক্ষায় দেবে। হাফ ইয়ারলি হোক, টেস্ট হোক, অ্যানুয়ালি হোক, দেবে কোনো না কোনো পরীক্ষায়। নেক্সট কোশ্চেন ৬ নম্বর বলেছে, হাউ ক্যান নেট মিউনিসিপাল ভ্যালু টু বি কনভার্টেড টু গ্রস মিউনিসিপাল ভ্যালু? দেখ অ্যান্সারের দিকে তাকাবি। আমরা অঙ্ক করেছিলাম না, হাউস ওয়ার্ডের অঙ্ক? বলেছে, ও কি বলে জানিস? ও বলছে আমি তোমাকে জিএমভি দিয়ে দিলাম। বলছে জিএমভি থেকে তুমি কি করে এনএমভি বের করবে, এটাই তোকে জানতে চেয়েছি। জিএমভি মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালুর সঙ্গে কি করলে নেট বেরোয়? গ্রস মিউনিসিপাল ভ্যালুর সঙ্গে যদি ৯/১০ গুণ করিস তখন বেরিয়ে যাবে। এটা মনে রাখ। খুব ভালো কথা। এটা অঙ্ক করতে বেসিক্যালি কাজে লাগে। এটা অঙ্ক করতে খুব কাজে লাগে। তাহলে কি বললাম বল? কি বললাম? গ্রস মিউনিসিপাল ভ্যালুর সাথে কি করলে নেট বেরোবে? ১০/৯ মাল্টিপ্লাই করতে হবে। কত মাল্টিপ্লাই করতে হবে? ১০/৯। ঠিক আছে তো? এখানে লিখেছে ১০০/৯০। ১০০/৯০ মানেই তো ১০/৯। ১০০/৯০ মানে কি? কাটাকাটি কর না। ১০০/৯০ শূন্য শূন্য কেটে দিলে কত হচ্ছে? ১০/৯ হচ্ছে না? তাই বলেছে যে তাহলে কি মনে থাকবে? কি বললাম? কি বললাম বল? তোকে যদি বলে দেয়, লিখে লিখে দেখাচ্ছি, দেখ শোন, এগুলো জেনে রাখতে হবে তোর। অঙ্ক কত কাজে লাগে। ধর তোকে ধর বলে দিয়েছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, একটা টাকা বলে দিয়েছে, ১০,০০০ বলে দিয়েছে। বলছে বলো নেট কত হবে? বলছে বলো নেট মিউনিসিপাল ভ্যালু কত? সিম্পল ব্যাপার। কি করে করতে হয়? গ্রস মিউনিসিপাল ১০,০০০ বলে দিয়েছে। রুল কি জানিস? যত টাকা গ্রস মিউনিসিপাল হলো তার থেকে না, মানে 10% একটা ডিডাকশন দিতে হয়। যেমন তোর হাউস প্রপার্টি যারা করেছিস তারা জানি হাউস প্রপার্টি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 30%। যারা করেছে হাউস প্রপার্টি তারা জানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। তেমনি গ্রস মিউনিসিপাল থেকে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন দিতে হয় 10%। এখানে 10% একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। তাহলে কত? ১০,০০০ 10% করলে কত হয়? ১,০০০ বাদ দিয়ে কত হলো? ৯,০০০। এটাকে বলা হয় নেট মিউনিসিপাল। কি বললাম বুঝতে পারলি তো? কেউ এইভাবে করতে পারে এটা বোঝার জন্য। কেউ এইভাবে না করতে গেলে আমি আমার কাছে টাইম নেই, আমি খুব শর্টে করতে গেলে কি করবো? কি করলাম? আলটিমেটলি কি হলো? ১০,০০০ এর সঙ্গে কি করে ৯,০০০ হলো? তুই বল ১০,০০০ এর সঙ্গে কি করে ৯,০০০ হলো? ১০,০০০ এর সাথে ৯/১০ গুণ করে ৯,০০০ হয়। ১০,০০০ এর সঙ্গে ৯/১০ গুণ করলে ৯,০০০ হয়। তাই বলছি যদি তোকে পরীক্ষার কোশ্চেনে বলে জিএমপি দিয়ে দিচ্ছে এনএমপি বের কর, তাহলে কি করবো? জিএমপির সাথে কি করবো বল? ৯/১০ মাল্টিপ্লাই করলে হয়ে যায় এনএমপি। আমার যে নোট দেওয়া আছে, নোট বই দিয়েছি, বইয়ের মধ্যে এগুলো সব শর্টকাট লেখা আছে, হাইলাইট করা। জিএমপির সাথে ৯/১০ গুণ করলে এনএমপি। এবার এটা তো এই কোশ্চেন, তুই উল্টো কোশ্চেন করে দিলি। বললো আমি তোমাকে জিএমপি বলবো না, আমি তোমাকে এনএমভি বললাম, এনএমভি বললাম, তুমি জিএমভি বলো কত? উল্টে দেবো।
উল্টে দেবো, এনএমপি যেটা দিয়েছে তার সাথে উল্টে দেবো, 9/10টাকে উল্টালে কি হয়? ব্যাস হয়ে গেল, শেষ। স্যার মনে রাখবো কি করে? আচ্ছা আমি তোকে বলছি, 9/10 হবে না 10/9 হবে? 9/10 হবে না 10/9 হবে? তুই বল, গ্রস বড় না নেট বড়? বড় কি হয়? গ্রস, আরে নেট তো সবসময় কমই হয়। গ্রস মানে কি? মোট। ওই গ্রস থেকে কিছু বাদ দিলে নেট হচ্ছে। তুই এমনিতে অঙ্ক করেছিস? কত চ্যাপ্টার অঙ্ক করেছিস? অ্যাকাউন্টস এর কত চ্যাপ্টার অঙ্ক করেছিস? আগের দিনে তো করলি, রেশিও আরম্ভ করলি। আরে গ্রস থেকে কিছু বাদ দিলেই তো নেট হয়। তাহলে গ্রস বড় হবে না নেট বড় হবে? গ্রস বড় হবে, নেট কম হবে। তাই গ্রস, যখনই তোকে গ্রস বের করতে বলবে না, তুই ভালো করে বুঝবি তোকে গ্রস বড় হবে। এখানে তাই কি লিখেই দেখ, বলেছে নেটের সাথে কি করলে গ্রস বেরোবে? 10/9। যখনই গ্রস বের করবি উপরে চলে যাবে 10, আর যখনই নেট বের করবি উপরে চলে যাবে। এটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? তারপর বলছে গিভ টু এক্সাম্পল অফ ইনকাম হাউস প্রপার্টি হুইচ ক্যান নট বি অ্যাসেসড আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। বলছে তুমি দুটো উদাহরণ দাও, তুমি দুটো উদাহরণ দাও যেটা ইনকাম হাউস প্রপার্টিতে আসবে। আবার বলছি গিভ টু এক্সাম্পল অফ ইনকাম হাউস প্রপার্টি। ইনকাম হাউস প্রপার্টি মানে হাউস প্রপার্টি থেকে ইনকাম করছিস, এমন দুটো উদাহরণ দাও, কিন্তু হাউস প্রপার্টিতে ট্যাক্স দিতে হয়, ট্যাক্সেবল বলে গণ্য করা হয় না। ক্যান নট বি অ্যাসেসড আন্ডার দ্য ইনকাম হাউস প্রপার্টি। বলছে একটা কি বলছে, খুব সুন্দর কথা বলেছে। ধর আজকে আমার বাড়ি আছে, আমি বাড়িটার ব্যবসা করছি, বাড়িটাই ব্যবসা, বাড়ি আমি ইনকাম করছি, বাড়ি থেকে তো ইনকাম করছি, কিন্তু এটা কিন্তু হাউস প্রপার্টি ট্যাক্সেবল হয়। কি লিখে দেয়? দ্য হাউস প্রপার্টি হুইচ ইজ ইউজড বাই দ্য এসএসসি, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ এনি বিজনেস অর প্রফেশন ক্যারিড অন বাই হিম, দ্য প্রফিট অফ হুইচ আর চার্জেবল টু ইনকাম ট্যাক্স ইজ নট টু বি অ্যাসেসড আন্ডার দ্য ইনকাম। আমি তোকে যে কথা বললাম, আজকে আমি ঘরে বসে পড়াচ্ছি, আমি বাড়িতে বসেই পড়াচ্ছি, বাড়ি থেকে পড়িয়ে ইনকাম করছি, মানে বাড়ি থেকে ইনকাম হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার হাউস প্রপার্টিতে আসবে না। কি বলেছিলাম? বাড়িতে যদি তুমি ব্যবসা করো সেটা হাউস প্রপার্টি বলে, হাউস প্রপার্টিতে আসবে না। এটা একটা পয়েন্ট হয়ে গেল, সিম্পল একটা পয়েন্ট হয়ে গেল। ২ নম্বর পয়েন্ট কি বলছে? ইফ দ্য এসএসসি লেট আউট প্রপার্টি। এসএসসি কাকে, এতক্ষণ ধরে পড়ার পর এসএসসি তো বুঝতে পারছি এসএসসি কাকে বলে, এসএসসি কাকে বলে। ইফ দ্য এসএসসি মানে যে ট্যাক্স দেয় তাকে এসএসসি বলা হয়, ঠিক আছে? ইফ দ্য এসএসসি লেট আউট হিজ প্রপার্টি, এসএসসি ও তার বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে। কিসের জন্য ভাড়া দিয়েছে বাড়িটা? কেন ভাড়া দিয়েছে? কাকে ভাড়া দিয়েছে? কাকে ভাড়া দিয়েছে? কেন ভাড়া দিয়েছে? ভাড়া দিয়েছে বিজনেসের এমপ্লয়িকে। আজকে ধর আজকে ধর আমি একটা ব্যবসা করছি, আমার বাড়ি আছে, আমার বাড়িটা না ভাড়া দিয়েছি আমার বিজনেসের এমপ্লয়িদের। আমার তার বাইরে কোনো বিজনেস আছে, তার যে কর্মচারী আছে তাদেরকে থাকার জন্য আমি বাড়িতে ব্যবস্থা করি, বাড়িতে ওদের ভাড়া দিচ্ছি। হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য বিজনেস, দেন দ্য ইনকাম ইজ নট টু বি, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? কেন দিচ্ছি ভাড়াটা? আমার বিজনেসের বেনিফিটের জন্য। তো এটাও কিন্তু হাউস প্রপার্টিতে আসবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তো তোর বইতে লেখা আছে এটা কি বলেছে, এখানে অ্যান্সার লিখেছে দেখ। বাংলায় কি লিখেছে? বলছে কোনো বাড়ির মালিকের সেই বাড়ি থেকে আয় গৃহ সম্পত্তি কথা আয় বলে গণ্য হবে না। আজকে তুই বাড়ি থেকে ইনকাম করেছিস, কিন্তু সেটা হাউস বটে আসবে না। কি? যদি নির্ধারিত তার নিজস্ব বাড়িটি তার ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ব্যবহার করে, ১ নম্বর। ২ নম্বর, নির্ধারিত যদি কর্মচারীদের বসবাসের জন্য নিজস্ব কোনো গৃহ সম্পত্তি ভাড়া দেয়। বুঝতে পারলি? আজকে আমার বাড়ি তৈরি করা আছে, আমি তার বাইরে একটা ব্যবসা করছি, ব্যবসায় অনেক এমপ্লয়ি চাকরি করে, এবার ওদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। আজকে আমি বাইরে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আমার বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছি, এবং ওদের থেকে ভাড়া নিচ্ছি এর জন্য। এটা কিন্তু হাউস প্রপার্টিতে গণ্য হবে। এই লিখে নির্ধারিত যদি তার কর্মচারীদের বসবাসের জন্য নিজস্ব কোনো গৃহ সম্পত্তি ভাড়া দেয়, যে ভাড়া দেওয়া হয় তার কারবারের সুষ্ঠুভাবে, কেন ভাড়া দিয়েছি? আমার কারবারটা ভালো মতন পরিচালনা করার জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে কর্মচারীদের কাছ থেকে প্রাপ্ত ভাড়া জনিত আয় গৃহ সম্পত্তির আয় বলে করযোগ্য হবে না। বুঝতে পারলি পয়েন্টগুলো? পয়েন্টগুলো তোকে বুঝতে হবে। ব্যাস। ৮ নম্বর কি বলেছে? ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ দ্য হাউস প্রপার্টি সিচুয়েটেড অ্যাব্রড, ঠিক আছে? বলছে কোনো বাড়ি ধর, অ্যাব্রড মানে জানিস অ্যাব্রড মানে কি? অ্যাব্রড মানে বিদেশ। ধর বিদেশে কোনো বাড়ি তৈরি করেছিস, ঠিক আছে? তার নিশ্চয়ই ওখান থেকে কোনো ইনকাম হচ্ছে, তার ট্যাক্সেবিলিটি কি আছে? কি বলেছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন ফরেন কান্ট্রি। আজকে ধর মিস্টার রাম ভারতবর্ষে বসবাস করে, ও ধর একটা বাড়ি তৈরি করেছে কোথায়? বাংলাদেশে। তাহলে কোথায় তৈরি হয়েছে বাড়িটা? কোথায় তৈরি হয়েছে? ফরেনে। ফরেনে তৈরি হয়েছে। তো বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন ফরেন কান্ট্রি ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ এ রেসিডেন্ট অ্যান্ড অন এ রেসিডেন্ট। আমরা আগের চ্যাপ্টার পড়েছিলাম, আগের চ্যাপ্টার বলবো কেন, 11 একটা চ্যাপ্টার পড়েছিলাম, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। এখানে কি বলেছে? মিস্টার রাম একটা বাড়ি তৈরি করেছে বলবে, কি বললাম বল, উদাহরণ কি বলে?
বাংলাদেশে বাড়ি তৈরি করেছে। তো বাড়ি তৈরি করে তার কেউ রেখে দেবে না। বাড়ি তৈরি করে কেউ রেখে দেবে, কি করবে? বাড়িটাকে ওখানে ভাড়া দেবে। তা ভাড়া দিলে তো একটা ইনকাম হবে। তাহলে ইনকামটা কে পাবে? এবার ভালো করে শোন, বল ইনকামটা কোথায় জেনারেট হয়েছে? ইনকামটা কোথায় হয়েছে? আরে আমি আবার বলছি, এই যে আমি ধর এখানে বসে পড়াচ্ছি, ধর আজকে আমি ধর ভারতবর্ষে বসে পড়াচ্ছি। তাহলে আমাকে যদি বলি ইনকামটা জেনারেট কোথায় হয়েছে? ভারত। মানে আমি কাজটা করেছি কোথায়? এটাকে বলা। আমি কাজ করেছি কোথায়? ভারতে। তাহলে ইনকাম জেনারেট হয়েছে ভারত। তেমনি আমি বাড়ি ভাড়াটা দিয়েছি কোথায়? বাংলাদেশ। তাহলে ইনকাম কোন দেশের হয়েছে? বাংলাদেশের ইনকাম হয়েছে নাকি ভারতের ইনকাম হয়েছে? বাংলাদেশের ইনকাম হয়েছে। ঠিক আছে? বাংলাদেশের ইনকাম হয়েছে। এখানে তো তাই বলেছে, বাড়ি ভাড়া দিচ্ছি। তো তাহলে বাড়ি ভাড়া দিয়েছি, বাংলাদেশে বাড়ি ছিল, বাড়ি তৈরি করেছি, বাড়ি তৈরি করে বাড়িটা ভাড়া দিয়েছি, তাহলে ইনকাম জেনারেট হয়েছে বাংলাদেশে। তাহলে এরকম ক্ষেত্রে তার মানে এটা কি ধরনের ইনকাম? ইন্ডিয়ান ইনকাম নাকি ফরেন ইনকাম? ফরেন ইনকাম। এটা ফরেন ইনকাম। ফরেন ইনকামের ক্ষেত্রে না অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। কি বললাম? এগুলো সব মানে কি বললাম বলতে 11 এ যতটা ভালো শিখেছিস তারপর মনে পড়বে আস্তে আস্তে। অর্ডিনারি রেসিডেন্টের ক্ষেত্রে ফরেন ইনকাম হলে ট্যাক্স দিতে হবে। কি বললাম বুঝতে পারলি? অর্ডিনারি ইনকাম এটা ফরেন। আচ্ছা আগে বল, আজকে বল আমি আমি আমার ধর একটা বাড়ি বাংলাদেশে একটা জমি কিনেছি, জমি কিনে বাংলাদেশে বাড়ি করেছি। বাড়ি করে বাংলায় বাড়িটা ভাড়া দিয়েছি। তাহলে ইনকামটা কোন দেশে হলো? বাংলাদেশে। তাহলে এটা কি ধরনের ইনকাম? এটাকে বলা হয় ফরেন ইনকাম, বৈদেশিক ইনকাম। তো ফরেন ইনকাম হলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়। কাকে ট্যাক্স দিতে হয়? অর্ডিনারি রেসিডেন্ট ট্যাক্স দিতে হয়। লাইনের মানে বুঝতে পেরেছিস? এখানে এখানে তাই বলেছে, দেখ এখানে কি লিখেছে? ইন দ্য হ্যান্ডস অফ এ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে তো? ইন দ্য কেস ইফ নট অর্ডিনারি রেসিডেন্ট, যদি সে অর্ডিনারি রেসিডেন্ট না হয় তাহলে ট্যাক্স দেবো হবে না। তাহলে কি হলে ট্যাক্স দিতে হবে? অর্ডিনারি হলেই ট্যাক্স দিতে হবে, নট অর্ডিনারি হলে কোনো ট্যাক্স দিতে হবে। তাই লেখা আছে। পরটা লেখা আছে ইন দ্য কেস অফ নট অর্ডিনারি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। তাহলে নট অর্ডিনারি রেসিডেন্ট হলেও ট্যাক্স দিতে হবে না, নন রেসিডেন্ট হলেও ট্যাক্স দিতে হবে। ইনকাম ফ্রম সাচ হাউস প্রপার্টি ইজ ট্যাক্সেবল অনলি ইফ ইনকাম ইজ রিসিভড ইন ইন্ডিয়া। ঠিক আছে, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। ইনকাম অফ সাচ প্রপার্টি ইজ ট্যাক্সেবল অনলি ইফ দ্য ইনকাম ইজ রিসিভড ইন ইন্ডিয়া। দেখ আমি তোকে বলে দিচ্ছি কি ছিল আমাদের লেখাটা। এই ইন্সিডেন্স অফ ট্যাক্স যদি ভুলে যাস, আমি একটা বলেছি রুলটা কি ছিল। একটাকে বলা হতো ROR। কি লিখলাম? ROR। ROR এর ফুল ফর্ম অর্ডিনারি রেসিডেন্ট। একটা হচ্ছে NOR মানে নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা ছিল NR নন রেসিডেন্ট। তো বলছি মন দিয়ে শুন, যদি মন দিয়ে শুনবি, রিসিভড ইন ইন্ডিয়া। কি বললাম? এখানে কি লিখলাম বল? রিসিভড ইন ইন্ডিয়া। স্যার মানে বোঝান রিসিভড ইন ইন্ডিয়া মানে আমি একটা বাড়ি বাংলাদেশে তৈরি করছি। আমি সাপোজ মিস্টার রাম, ও একটা বাংলাদেশে জমি কিনেছে, বাংলাদেশে জমি কিনে বাংলাদেশে বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করে ওখানে গেছে, গিয়ে লোক ভাড়া দিয়ে এসছে। তাহলে ইনকামটা কোন দেশে জেনারেট হলো? স্যার ইনকাম তো বাংলাদেশে হলো। তাহলে টাকাটা কিভাবে পাবো আমি? বল, বোঝার চেষ্টা কর। টাকাটা কিভাবে পাবো? আমি তো বাড়িতে, আমি তো রোজ প্রতি মাসে যাবো না বাংলাদেশে। আমি তো প্রতি মাসে ভাড়া খেতে যাবো, তাও 10,000 টাকা করে ভাড়া। আমার 10,000 টাকায় প্রতি মাসে 10,000 টাকা কি ভাড়া নিয়ে আসবো? আমার তো খরচাই চলে যাবে তার থেকে। না, আমি বলবো তুমি আমার ওই যে ইনকাম, তুমি তো থাকলে, তোমার যে ভাড়াটা হলো ভাড়ার টাকাটা তুমি অনলাইন করবে। তাহলে ইনকামটা কোন দেশে হলো? টাকাটা আসলো কোন দেশে? টাকা ভারতে আসবে। তাহলে কি বললাম? রিসিভড ইন ইন্ডিয়া, ভারতে রিসিভড হয়েছে। ভারতে যদি রিসিভড হয় তাহলে সবাইকেই ট্যাক্স দিতে হলো, বুঝতে পারলি? সবার জন্য ট্যাক্স দেবে। রিসিভড ইন ইন্ডিয়া। উল্টো উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমি পুরো পুরো কনসেপ্ট বলেছি, রিসিভড ইন ইন্ডিয়া। কিন্তু অ্যাক্রু কোন দেশে হয়েছিল? আগেরটা অ্যাক্রু, ACCRU। অ্যাক্রু হয়েছিল কোথায়? অ্যাক্রু ইন আউটসাইড। বুঝতে পারলি? অ্যাক্রু মানে বুঝতে পারলি? অ্যাক্রু মানে বুঝতে পারলি? অ্যাক্রু মানে কোথায় ইনকামটা জেনারেট হয়েছে। পরের উদাহরণ বলছি। দেখা গেল অ্যাক্রু ইন ইন্ডিয়া, যদিও এই এক্সাম্পলে অ্যাক্রু ইন ইন্ডিয়া হবে না। এখানে হচ্ছে অ্যাক্রু ইন ইন্ডিয়া মানে ধর ইনকামটা ভারতে জেনারেট হলো। সাপোজ ধর দেখবি আমাদের দেশে তো কেউ চাকরি বাকরি করে, অনেকেই তো চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে। ঠিক আছে তো? তাহলে চাকরি করে রিটায়ার করার পর কি পায় সে? পেনশন পায়। সাপোজ ধর ও ধর বাংলায় থাকতো, চাকরি বাকরি করলো, রিটায়ার করলো, ওর পুরোনো দেশ, ওখানে অনেক রিলেটিভ থাকে, ও চলে গেল বাংলাদেশ। তাহলে ইনকামটা কোথায় করেছিল? ভারতে। কিন্তু রিটায়ার করার পর পেনশন পাবে, পেনশনটা কোন দেশে পাবে? বাংলাদেশে পাবে, তো আর আসবে না এখানে পেনশন নিতে। তাহলে এখানে কি হলো? অ্যাক্রু ইন ইন্ডিয়া বাট কি বলছে? রিসিভড
আউটসাইড। যদি ইন্ডিয়াতে রিসিভড হয় তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম, ঠিক আছে? তাই সবার ঘরে ট্যাক্স বসে। আর এখানে অ্যাক্রু কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। যদি এটাকেও বলা হয় ইন্ডিয়ান ইনকাম। আমাকে যদি জিজ্ঞেস করে স্যার ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? রিসিপ্ট অথবা অ্যাক্রু দুটোর মধ্যে একটা যদি ভারত হয় তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। এক্ষেত্রেও কিন্তু সবার জন্য ট্যাক্স হয়। তাহলে বুঝতে পারলি গল্পটা কি বললাম? গল্প কি বললাম? ইন্ডিয়ান ইনকাম হলে কি বললাম? ইন্ডিয়ান ইনকাম হলে সবার জন্য ট্যাক্স দেবে। ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? রিসিভ যদি ভারতে হয় তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। উল্টো অ্যাক্রু যদি ভারত হয় তাকেও ইন্ডিয়ান ইনকাম। দুটোর মধ্যে একটা ভারতে হলে তাকে ইন্ডিয়ান ইনকাম। বোঝা যায় ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? এখানে এই কোশ্চেন ইন্ডিয়ান ইনকামের কেস বলেই, ঠিক আছে? এখানে ইন্ডিয়ান ইনকামের কেস বলেনি। হ্যাঁ বলতে পারে, ধর এটা বলতে পারি স্যার, এইটা বলতে পারি ১ নম্বর মনে করুন ১ নম্বর কেসটা বলেছে অ্যাক্রু হয়েছে আউটসাইড, ধর বাড়িটা ভাড়া দিয়েছিস বাংলাদেশ, অ্যাক্রু বাংলাদেশে হয়েছে। তাহলে রিসিভ কোন দেশে হয়েছে? সাপোজ রিসিভ ইন্ডিয়ায় হয়েছে। সেরকম কেস হলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। সেরকম কেস হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। আরেকটা কেস কি বললাম? মন দিয়ে শুনবি। অ্যাক্রু অ্যান্ড রিসিভ আউটসাইড মানে বোঝ। ডাউট থাকলে জিজ্ঞাসা কর। ইনকামটাও জেনারেট হলো ভারতবর্ষের বাইরে, রিসিভটাও হলো ভারতে। দুটোই তো ভারতের বাইরে হয়েছে। ফরেন ইনকাম, এটাকে ফরেন ইনকাম বলে। দুটোই বাইরে হলে তাকে বলে ফরেন ইনকাম। দুটোই বাইরে হয়েছে একে ফরেন ইনকাম বলে। আর ফরেন ইনকামের ক্ষেত্রে না শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্ট ট্যাক্স। বোঝা গেল কি বললাম? এখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটাই হয়েছে। এবার তুই বুঝতে পারলি ব্যাপারটা? এই আমি চারটা দিলাম, এই চারটা দেখ এখন তোরা ভুলে গেছিস বলে দিলাম, কিছু করার নেই। 11 ছিল, এটা পুরো 11 পড়েছিল। কি বলেছে যে ইনকাম হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন ফরেন কান্ট্রি। একটা তোর বাড়ি আছে, ফরেনে বাড়ি আছে, তা ফরেনে বাড়ি থাকলে কি হয়? ফরেনে বাড়িটা ভাড়া দিবি। তাহলে ইনকাম কোন দেশে জেনারেট হলো? ফরেনে। এবার রিসিভ কোন দেশে? অ্যাকচুয়ালি বলেনি রিসিভ কোন দেশে হয়েছে, ঠিক আছে? তো বলছে রিসিভ কোন দেশে হয়েছে। এবার তুই নিজেই বলে রিসিভ কোন দেশে হয়েছে। স্যার রিসিভ ধরুন ভারতে হয়েছে, তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে। স্যার রিসিভ ফরেনে হয়েছে, তাহলে কাকে ট্যাক্স দিতে হবে? শুধুমাত্র অডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। স্যার এরকম এক্সাম্পলের ক্ষেত্রে কি ধরবো? রিসিভ কোন দেশে হয়েছে? জেনারেলি ধরবি রিসিভ ফরেনেই হয়েছে। ওরা ওরা যে উদাহরণ দিয়েছে তাই ফরেনটাই দিয়েছে। বলছে ইনকাম ফ্রম হাউস বডি সিচুয়েটেড ইন ফরেন কান্ট্রি ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ এ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন্ডিয়া। ইন কেস অফ নট অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না। দেখ আমি তোকে দেখালাম, তুই দেখ ভালো করে, দেখ ভালো করে বুঝবি। অ্যাক্রু হয়েছে বাইরে, রিসিভড হয়েছে বাইরে, দুটোই তো ভারতের বাইরে হয়েছে। ট্যাক্স কাকে দিতে হয়েছে? অর্ডিনারি। নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হয়েছে না স্যার, নন রেসিডেন্ট ট্যাক্স। এটা তো লেখা আছে, দেখ এটাই লেখা আছে, এটাই লেখা আছে, ভালো করে পড়। বলছে ইন দ্য কেস অফ নট অর্ডিনারি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, ইনকাম ফ্রম সাচ হাউস প্রপার্টি ইজ ট্যাক্সেবল। তার মানে ইজ ট্যাক্সেবল অনলি ইফ দ্য ইনকাম ইজ রিসিভড ইন ইন্ডিয়া। তাহলে এই তিনটে লাইনের মানে বুঝতে পেরেছিস কি বলেছে? আমি তোকে একদম পুরো সামারি বলে দিচ্ছি কি বলতে দিয়েছি এখানে। বলেছে তোর আজকে তুই একটা বাংলাদেশে তোর একটা জমি কেনা আছে, বাংলাদেশে বাড়ি করেছিস, বাড়ি করে বাড়িটা ভাড়া দিচ্ছিস। তাহলে ইনকামটা কোন দেশে জেনারেট হবে? বাংলাদেশ, ঠিক আছে? স্যার রিসিভ কোন দেশে হয়েছে? মনে করলাম রিসিভ বাংলাদেশেই হয়েছে। তাহলে এটা কি ধরনের ইনকাম? ফরেন ইনকাম। তা ফরেন ইনকাম হলে কি হয়? শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। বুঝা গেল? যদি উদাহরণটা একটু চেঞ্জ করে দিই, অর্ডিনারিকে ট্যাক্স দেয়, বাকি ওকে ট্যাক্স দিতে হবে না। উদাহরণটা চেঞ্জ করে দিলাম। সাপোজ রিসিভ যদি ভারতে হয়, তাহলে তো এটা ইন্ডিয়ান ইনকাম, তাহলে তো সবাইকে ট্যাক্স দিতে হবে। ওরা এই লাইনটা লিখে, ওরা কি লিখে সেকেন্ড লাইনটা কি লিখে জানিস? বলছে অর্ডিনারি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, সরি নট অর্ডিনারি রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, ঠিক আছে তো? এদেরকে ট্যাক্স দিতে হবে। কখন ট্যাক্স দিতে হবে? যদি ইনকামটা ভারতে হয়, যা লিখেছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি? আমি পুরো ধরে ধরে আর পড়তেই হবে না এই কোশ্চেন। আমি যদি এইভাবে বললাম এরপরে এরপরে পড়ার দরকারই নেই। এই কোশ্চেনটা পড়ারই দরকার নেই। এই কোশ্চেনটা পড়ারই দরকার নেই। পুরো 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 বলে দিলাম, পুরো ধরে ধরে বলে দিলাম, পুরো বলে দেবে। বাইরে কিচ্ছু করার নেই। আমি যা বললাম এখানে এতটাও লেখেনি, এখানে আরো কমপ্লিকেট করে লিখেছি। আমি তোকে ইজি করে দিলাম। দেখ আমি ছবিটা আঁকার পর ইজি হয়ে গেল। এই ছবিটা আঁকার পর ইজি হয়ে গেল। ওরা যে কোশ্চেনে অ্যান্সার দিচ্ছে, কি অ্যান্সার দিচ্ছে শুনবি? ভালো করে শোন। ওরা দেখ আমি হাইলাইট করে দিচ্ছি। ওরা অ্যান্সারে বলছে যে এই লাইনটা, আর ওরা বলেছে এই লাইনটা, আর কিছু বলেনি, মাঝখানটা কিছু বলাই। ঠিক এই দুটো পয়েন্ট বলে দিচ্ছে, আর কিচ্ছু বলেনি। তো তুই নিজেই বুঝলি। বাংলায় কি লিখেছে তাই তো? দেখি বাংলায় কি লিখেছে। বলছে বিদেশে অবস্থিত গৃহ সম্পত্তি থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো। বিদেশে অবস্থিত বাড়ির মালিকানা জনিত আয় কেবলমাত্র আবাসিক নির্ধারিত ক্ষেত্রে ভারতে গৃহ সম্পত্তি থেকে আয় বলে করযোগ্য হবে।
তবে নির্ধারিত যদি ওই বাড়ির প্রাপ্য ভাড়া ভারতে গ্রহণ করে তাহলে আবাসিক কিংবা অনাবাসিক উভয় ক্ষেত্রে এই আয় গৃহ সমুদ্র আয় বলে ভারত করে। বাংলাটা একটু অসুবিধা হবে, বারবার বলছি বাংলাটা একটু ধরে ধরে পড়তাম। ইংলিশ তো ভেরি ভেরি সিম্পল। নেক্সট কি বলেছে, মেনশন দ্য নেম অফ দ্য সিটিজ হোয়ার দ্য মিউনিসিপাল ট্যাক্স ইজ ক্যালকুলেটেড অন নেট মিউনিসিপাল। খুব ভালো কোশ্চেন। যাদের হাউস ওয়ারি করা আছে তাদের দিকে পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে, পরের থিওরিগুলো করতে খুব সুবিধা হবে। বলছে মিউনিসিপাল ট্যাক্স, জানি মিউনিসিপাল ট্যাক্স যারা হাউস ওয়ারি, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর ক্যালকুলেট করবে? মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালুর উপর ক্যালকুলেট করতে হয়। কোন মিউনিসিপাল ভ্যালু? নেট। মিউনিসিপাল ট্যাক্স মানে আমাকে যদি কখনো কেউ কোশ্চেন করে যে বলো মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয়, আমি বলবো নেটের উপর চার্জ করতে হয় ডাইরেক্ট, আমি আর কোনো অ্যান্সারই বলবো না। মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ নেটের উপর চার্জ করা হয়। মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ চার্জ, মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ চার্জ নেট মিউনিসিপাল, ঠিক আছে? নেট মিউনিসিপাল ভ্যালু। বলছে মেনশন দ্য নেম অফ দ্য সিটি, বলছে সিটির নাম বলো যেখানে মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করা হয়। জেনারেলি যখন দেখ বারবার বলছে যাদের অঙ্ক পড়া তাদের কাছে এটা কোনো ব্যাপারই নাই। যাদের হাউস ওয়ারি অঙ্ক হয়ে গেছে তাদের কাছে এই থিওরি পড়া কোনো ব্যাপার, এই থিওরিটা কিচ্ছু নেই। থিওরিটা তারা এই থিওরি পড়ার আগেই কোশ্চেন অ্যান্সার করে দেবে। বলছে বলছে এমন সিটির নাম বল। অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, হাউস ওয়ারি অঙ্ক করতে গেলে মিউনিসিপাল ট্যাক্স জেনারেলি মিউনিসিপালের উপর চার্জ করে, কিন্তু যখন কোনো শহর বলে দেয় না তখন নেটের উপর চার্জ করে। শহর বলে সেখানে কোন কোন শহর? 4টে শহর বলেছিলাম, মেট্রো শহর 4টে। মেট্রো আমাদের মেট্রো শহর ভারতবর্ষে 4টে আছে, একটা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। এখানে এটাই বলে সারা কিছু। বলছে তুমি তুমি 4টে সিটির নাম বলো যেখানে মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। হয়ে গেল। বলছে হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে জানিস তো? স্ট্যান্ডার্ড রেন্টের বাংলা হচ্ছে প্রমিত ভাড়া, বাংলাকে বলা হয় প্রমিত ভাড়া। প্রমিত ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে? আজকে তোর বাড়ির যে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট বলে একটা জিনিস আছে, রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, ঠিক আছে? ভাড়ার একটা আইন হয়, ভাড়া নিয়ন্ত্রণ আইন বলে একটা আইন হয়, যেই আইনে পরিষ্কার বলা হয় যে এর বেশি তুই ভাড়া নিতে পারবে না। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেন্ট, বুঝতে পারলি তো? আজকে তোর বাড়ির ভাড়া যা খুশি করতে পারিস, একটা আইন আছে, আইন মেনে তো ভাড়াটা দিতে হবে, ঠিক আছে? এটাকে বলে স্ট্যান্ডার্ড রেন্ট। দেখ কি লিখেছে, দ্য স্ট্যান্ডার্ড রেন্ট ইজ দ্যাট রেন্ট হুইচ ইজ ফিক্সড আন্ডার দ্য রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। তার মানে স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে সেই রেট যেটা ফিক্সড করা হয় কোথায়? রেন্ট কন্ট্রোল অ্যাক্টে, ঠিক আছে তো? ভাড়া নিয়ন্ত্রণ আইন। ইফ দ্য স্ট্যান্ডার্ড রেন্ট হ্যাজ বিন ফিক্সড ফর এনি প্রপার্টি আন্ডার দ্য রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, দ্য ওনার ক্যান নট বি এক্সপেক্টেড টু গেট রেন্ট হায়ার দেন দ্য স্ট্যান্ডার্ড রেন্ট অর ফিক্সড দ্য রেন্ট। মানে বুঝতে পারলি এখানে কি বলেছে? স্ট্যান্ডার্ড রেন্ট কোনটা? স্ট্যান্ডার্ড রেন্ট বলতে সেই রেন্টকে বোঝানো হয় যেটা কিনা রেন্ট কন্ট্রোল অ্যাক্টে ফিক্সড করা আছে। এখন রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আছে, যে রেন্ট কন্ট্রোল অ্যাক্টে ওই ভাড়াটা ফিক্সড করা আছে। আজকে ধর তোর বাড়ির ভাড়া স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে 10,000, সেটা কোথায় বলা আছে? রেন্ট কন্ট্রোল অ্যাক্টে। তাহলে আমি কখনোই এক্সপেক্ট করতে পারবো না এই বাড়ির ভাড়া 10,000 টাকা করে বেশি করেছে, কখনো এক্সপেক্ট করতে পারবো? বুঝতে পারলাম কি বললাম? সেটাই লিখেছি, বুঝতে পারলি ব্যাপারটা? স্যার বাংলা, বাংলাটা কি দুটোই বলেছি। স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে দেখ, 10,000 বলছে মানব ভাড়া বা কি প্রমিত ভাড়া কাকে বলে? বলছে রাজ্যের স্টেট কন্ট্রোল লেজিসলেশন এর নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয়। তো এই বাংলা তো আরো সোজা দিয়ে দিয়েছে, বাট বাংলাটা সোজা দিয়েছে মানে কি, বাংলাটা মানে তুই বোঝার মতন জিনিস দেয়নি, ইংলিশটা একটা বেস্ট বোঝার মতন জায়গা দিয়েছে। বাংলাতে একদম শর্টে ছেড়েছে। বলছে এই আইন অনুযায়ী যে ভাড়া নির্ধারিত হয়, ঠিক আছে তো? স্টেট কন্ট্রোল লেজিসলেশনের নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকে বলা হয়, কি বললাম? তাকে বলা হয় মানব ভাড়া। তারপর বলছে 11টা ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েন অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি ইজ নিল। বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েন অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি নিল। আমরা বল হাউস প্রপার্টি অঙ্ক করেছিস তো? হাউস প্রপার্টি যখন অঙ্ক করেছিলি কটা বাড়ি শিখিয়েছিল আমরা? একটা সেলফ অকুপেন্ট, একটা লেট আউট। তাহলে কোন বাড়িতে অ্যানুয়াল ভ্যালু নিল করতাম? সেলফ অকুপেন্ট। এটাই তো অ্যান্সার, এটাই তো অ্যান্সার দিয়েছে। কোশ্চেন ভালো করে পড়। ও দেখ কত বড় লিখেছে ইংলিশে, দেখ কত বড় লিখেছে, ওরা অনেক বড় লিখেছে। বাট অ্যাকচুয়াল অ্যান্সার কি? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েন দ্য হাউস প্রপার্টি ইজ ইউজড বাই দ্য এসএসসি ফর হিজ সেলফ অকুপেশন দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য সাচ হাউস শ্যাল বি টেকেন অ্যাজ নিল। ঠিক আছে তো? আন্ডার দ্য সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ। তাহলে স্যার কোন অ্যান্সারটা লেখা উচিত? তুই এইটুকু লিখবি, এইটুকু লিখবি, বেশি লেখার দরকার নেই। এইটুকু লিখলেই হবে, বেশি লিখে কি লাভ? আর বেশি লিখে কি লাভ? অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? সেলফ অকুপাইড। তাও বলি যে এত বড়র মধ্যে মেন অ্যান্সার কোনটা? সেলফ অকুপাইড প্রপার্টি। মেন অ্যান্সার সেলফ অকুপাইড প্রপার্টি, সেটাও আমি আন্ডারলাইন করেছি।
সেলফ অকুপাইড প্রপার্টি। দেখা গেল তুই সব এত সুন্দর গুছিয়ে লিখলে সেলফ অকুপাইড ওয়ার্ডটাই দিস, নাম্বার দেবেন, ওটাই মেন। সেলফ অকুপাইড প্রপার্টিটা মেন লাইন, ঠিক আছে, এটা কি পয়েন্ট। স্যার পরে কি বলেছে ওইগুলো পরেই দিন না, ওটা পড়াচ্ছি, বাট এই অ্যান্সারের মধ্যে লিখতে হবে না, ওটা হয়তো অন্য কোশ্চেনের মধ্যে চলে আসবে। বলছে কি বলেছে, দ্য হাউস ইজ নট লেট আউট ডিউরিং দ্য হোল অর এনি পার্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ আমি তোকে মন দিয়ে শুনবি, এই যে কথাটা বলছি মন দিয়ে শুনবি। এই যে কি বলছে, কোন বাড়ির ক্ষেত্রে অ্যানুয়াল ধরো নীল দেখাতে সেলফ অকুপাইড, তাহলে তুই নীল দেখাবি, নীল দেখানোর জন্য কন্ডিশন মানতে হবে। অর্থাৎ সেলফ অকুপাইড বাড়ি হতে গেলে কন্ডিশন কি হতে হবে, যে তোর পুরো বাড়িটা আছে না, তুই বাড়িটা ভাড়াই দিস, তুই বাড়িটা ভাড়াই দিসনি। এবার দেখ, অনেকে কি করে, ধর আজকে পুরো বাড়ি তৈরি করা আছে, 3 তলা বাড়ি তৈরি করা আছে, ওরা অনেকে কি করে যে দুটো তলা, দোতলা 3 তলা ভাড়া দিল আর 1 তলা নিজে থাকে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, দ্য হাউস or part thereof is not let out during the whole or any part of the previous year, number 1. আর 2 নম্বর, SSC does not derive any other benefit from such household during the previous year, ঠিক আছে। বলছি আফটার 1499 ফর কনস্ট্রাকশন অফ সেলফ অকুপাইড প্রপার্টি দেন ম্যাক্সিমাম। এখানে কি বলতে চাই আমি বলি তোকে, বলছি আমি যখন ইন্টারেস্ট অন লোন শিখেছিলাম হোস্ট বডিতে, মনে পড়ছে ইন্টারেস্ট অন লোন করেছিলাম, বারবার করে একটা কথাই বলতে হবে, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। যদি তুমি কি বলেছে এখানে, লোনটা যদি তুই 1499 সালের পরে নিস, কি বললাম লোনটা কবে নিস ডেটটা, এগুলো পরে আসবে থিওরিগুলো, অঙ্ক তো করেছিস, কত অঙ্ক করেছিস, এগুলো করেছিস। 1499 সালের পরে যদি তুমি লোন নাও, এবং লোনটা আমি বলেছিলাম, আমি তোকে লিখে দিচ্ছি দেখ, এইগুলো সব করে দিয়েছিলাম। ইন্টারেস্ট অন লোন, কি বললাম এটা, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, PCR, এই 3টে পারপাসে লোন নিলে ছাড় হয়। 3টে পারপাসে, পি মানে কি বলেছিলাম পারচেস, সি মানে কনস্ট্রাকশন, আর মানে ডিপিআর। এই 3টে পারপাসে লোন নিলে ছাড় পাবে, আর কোনো পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু কনস্ট্রাকশনের কথা বলছি, কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নাও, তাহলে শর্টে লিখলাম সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, আর লেট আউট বাড়ির ক্ষেত্রে নো লিমিট। এই যে কথাগুলো বলছি না, এই যে সুন্দরভাবে লিখছি না, পরের পয়েন্টগুলোতে এই পয়েন্টগুলো আবার দেখে চলে আসবে, এই পয়েন্টগুলোই আছে, ঠিক আছে। তো তাহলে কি বললাম, কনস্ট্রাকশন বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য লোন নিলে সেলফ অকুপাইডের জন্য ম্যাক্সিমাম 2 লাখ টাকা, আর লেট আউটের জন্য কোনো লিমিট নেই। তা আমি তোকে বললাম এইটুকুই পড়ি, বাকিটা পড়বি না, এই পয়েন্টগুলো পরের কোশ্চেন আসছে। 12 নম্বরটা বলছে ইফ দ্য মানি ইজ বরোড অন অর আফটার 1499, এই যে কিছুক্ষণ আগেই বললাম, এই যে বললাম, আরে সেটাই তো আবার বলে দিয়েছে। বলছে মানি মানে কি, মানি বরোড মানে কি, বড় মানে জানিস কি, বড় মানে ধার করা, টাকা ধার করেছিস, ঠিক আছে। কবে ধার করেছিস স্যার, 1499 বা তারপরে। কেন টাকা ধার করেছিস, কেন কেন লোন নিয়েছিস, কেন কি কারণের জন্য, তুই কি ছেলে বা মেয়ের বিয়ে দিবি তার জন্য, বিদেশে ঘুরতে যাবি তার জন্য লোন নিয়েছিস, বা ছেলে বা মেয়ের হায়ার এডুকেশন করবে তার জন্য লোন নিয়েছিস, নাকি তুই বাড়িটা খারাপ হয়ে গেছে রিপেয়ার করার জন্য লোন নিয়েছিস, নাকি বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছিস, নাকি বাড়ি কেনার জন্য লোন নিয়েছিস, কেন লোন নিয়েছিস, লোনটা কেন নিয়েছিস, কারণটা বলতে হবে। বলছে দেখ পর ভালো করে, কনস্ট্রাকশন অফ সেলফ অকুপাইড, বাড়ি তৈরি করার জন্য লোন। আমি এইমাত্র বললাম বাড়ি তৈরি করার জন্য যদি লোন নিস, সেলফ অকুপাইড বাড়িটাতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, এইমাত্র লিখলাম 2 লাখ টাকা, এটাই তো কারেক্ট অ্যান্সার, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তো তো বলছে যে প্রপার্টি দেন হাউ মাচ ম্যাক্সিমাম অ্যামাউন্ট উইল বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন মেনশন টু কন্ডিশন। তাহলে একটা অ্যান্সার কি বললাম, ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 2 লাখ টাকা। এর জন্য দুটো কন্ডিশন ফুলফিল করতে, কন্ডিশন 1 কি বলেছে, টাকাটা নিতে হবে কবে, টাকাটা নিতে হবে কবে 1499 বা তারপরে, এই যে আমার সঙ্গে বলতে হবে তোকে, লোনটা নিতে হবে 1499 বা তারপরে, লোনটা নিতে হবে কবে 1499 বা তারপরে, এবং কেন লোন নিতে হবে, অ্যাকুইজিশন অথবা কনস্ট্রাকশন পারপাসে। কি বললাম, দুটো কন্ডিশন ছিল, কন্ডিশন কি কি, 1 নম্বর কন্ডিশন লোন নিতে হবে 1499 বা তারপরে, ঠিক আছে, এবং কেন লোন নিতে হবে, বাড়ি কেনার জন্য বা তৈরি করার জন্য, কেনাকে ইংরেজিতে বলা হয় পারচেস, তৈরি করাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্রাকশন, এর পারপাসে লোন নিতে হবে, এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। ক বছর বললাম, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন ছিল, ঠিক আছে। 2 নম্বর কন্ডিশন কি, সাচ অ্যাকুইজিশন অর কনস্ট্রাকশন ইজ ফিনান্সিয়াল ইয়ার ইন হুইচ ক্যাপিটাল ওয়াজ বরোড।
ঠিক আছে তো? তার মানে মেন কন্ডিশন কি বললাম? দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন বললাম লোনটা নিতে হবে ১,৪৯৯ বা তারপরে। বাড়িটা কেনার জন্য বা কনস্ট্রাকশন করার জন্য লোন নিতে হবে এবং লোন নেওয়ার ৫ বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করবে। ঠিক আছে? এটা ছিল একটা কন্ডিশন। আরেকটা কি বলেছে? এই যে কিনছিস না, such acquisition or construction is the financial year in which capital was born. ঠিক আছে? In which capital was অ্যাকচুয়ালি এই যে দুটো কন্ডিশন দেখতে পাচ্ছিস তো? দিয়েছে ১ নম্বর আর ২ নম্বর। তুই ১ নম্বরটাই দুটো কন্ডিশন হয়ে যাবে। ১ নম্বরটাই দুটো কন্ডিশন। ১ নম্বর। ও ওই ১ নম্বরের মধ্যে দুটো কন্ডিশন তুলে দিয়েছে। একটা তুই কি লিখতে পারিস? যে টাকা লোনটা নিবি ১,৪৯৯ বা তারপরে, এটা একটা কন্ডিশন। ১,৪৯৯ বা তারপরে লোন নিবি বাড়িটা কেনার জন্য বা কনস্ট্রাকশন করার জন্য। ২ নম্বর কন্ডিশন দিয়ে দিবি লোন নেওয়ার ৫ বছর বাড়ি কমপ্লিট। ব্যাস হয়ে গেল। দুটো পয়েন্ট। ২ এরটা না পড়লেও হবে। ঠিক আছে তো? ২ এরটা না পড়লেও হবে। কিন্তু বাংলাতে তাই লিখেছে। ঠিক আছে? এটাই করে দিবি। কি বললাম বুঝতে পারলি? কোয়েশ্চেনটা বুঝে গেলি ব্যাপারটা? ১৩ নম্বরটা কি বলেছে? বলছে রাইট ইন ব্রিফ অফ রিকভারি অফ আনরিয়ালাইজেশন। এই কোয়েশ্চেনটা পড়িয়ে দিচ্ছি। ও পুরো পরে কি লিখেছে আগে বুঝিয়ে দিচ্ছি। রিকভারি অফ আনরিয়ালাইজেশন কাকে বলে? আমার কথা শুনে নে, তারপর তুই এমনি অ্যান্সার লিখে দেবে। রিকভারি অফ আনরিয়ালাইজেশন কাকে বলে? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট কাকে বলে? কেউ কি বলতে পারবি? মানে বাংলা মানে বলছি না, এমনি আনরিয়ালাইজড রেন্ট জিনিসটা কি? আজকে ধর আমার বাড়ি আছে। শুনবি? আজকে ধর আমার বাড়ি আছে। বাড়িটা ভাড়া দিচ্ছি। প্রতি মাসে ভাড়া দিই কত করে? ৳৫,০০০ করে প্রতি মাসে ভাড়া দিই। তাহলে ১ম এ ৳৫,০০০ করে ভাড়া দিলে কত টাকা পাওয়ার কথা ১২ মাসে? ৳৬০,০০০ পাওয়ার কথা। একজন ভাড়াটিয়া ছিল, যার থেকে আমি ২ মাসের ভাড়া পাইনি। এটাকে কি বলে? এটাকেই বলা হয় আনরিয়ালাইজড। বোঝা গেল আনরিয়ালাইজড কাকে বলে? আরে ইংলিশটা পড় না, তাহলে বুঝবি। আনরিয়ালাইজড রেন্ট। যেই ভাড়াটা তুই রিয়ালাইজ করতে পারিসনি। তাহলে ক মাসের ভাড়া রিয়ালাইজ করতে পারিনি? তাহলে ২ মাস। ২ মাস মানে ৳১০,০০০ ভাড়া আমি রিয়ালাইজ করতে পারি। কবে রিয়ালাইজ করতে পারিনি? একদম পুরো প্রতিটা পয়েন্ট ধরে বোঝাচ্ছি, দেখ ভালো করে শোন। আমি জানি না তোদের কতটা মনে আছে হাউস ওয়ার্ক করার সময়। তোদের একটা কথা মনে আছে? আমি এখানে লিখে দিচ্ছি, দেখ। আমি একটা কথা লিখছি। স্টেপ 1 লিখতাম RER, মনে পড়ে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 তে কি লিখতাম? অ্যানুয়াল রেন্ট। মনে পড়ছে? স্টেপ 2 তে লিখলাম অ্যানুয়াল রেন্ট। তার থেকে মাইনাস করতাম কি জানিস তো? যদি আমি বারবার বলেছিলাম যদি অঙ্কে আনরিয়ালাইজড রেন্ট থাকে তাহলে তুই মাইনাস কর। যদি থাকে। যদি অঙ্কে আনরিয়ালাইজড রেন্ট থাকে তাহলে মাইনাস কর। এবং একটা কথা বলেছিলাম কোন বছরে আনরিয়ালাইজেশন বাদ দেব? আমাদের প্রিভিয়াস কত? ২৩-২৪। যদি ২৩-২৪ এর আনরিয়ালাইজেশন থাকে তাহলে তুমি অ্যানুয়াল রেন্ট থেকে বাদ। কিন্তু এখানে কিন্তু এই কোশ্চেনটা জানতে চাইনি, এটা জানতে চাইনি। আমি তোকে আগে বলে দিলাম যে, "স্যার অনেকদিন হয়ে গেছে হাউস ওয়ার্ক ভুলে গেছি। ধরুন না পরীক্ষার অঙ্কে কোশ্চেন পেপারে ধরুন আনরিয়ালাইজড কি করব?" আমি তোকে ট্রিটমেন্টটা বলে এরকম থাকলে কি করতে হতো? কি করতাম? যারা ওই যে বললাম আমি এখন কেন মাঝখান দিয়ে করালাম, যারা হাউস ওয়ার্ক যারা জানিস, স্টেপ 1 এ কি লিখতাম? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 তে কি লিখতাম? অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড। কোন আনরিয়ালাইজড? দেখ, দেখ এখানে দেখ তোকে তোর পরীক্ষার হলে ১৬-১৭ সালে আনরিয়ালাইজড, ১৭-১৮ বলেছে, ২০-২১ এর বলেছে, ২২-২৩ এর বলেছে। কোন আনরিয়ালাইজড থেকে মাইনাস করতে হয় না। শুধুমাত্র ২৩-২৪ মাইনাস করতে হবে। আর কিচ্ছু মাইনাস, এটাই হচ্ছে রুল। বোঝা গেল কি বললাম? এটা এগুলো ভুলে যায় অনেকে। এগুলো মনে রাখতে হবে অঙ্ক করার সময়। তাহলে ২৩-২৪ আনরিয়ালাইজড থাকলে বাদ দেবো। আদারওয়াইজ বাদ দেওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না। হয়ে গেল? এবার ধর সাপোজ ধর এই কনসেপ্ট শেষ। এখানে শেষ কিন্তু কনসেপ্টটা। সাপোজ ধর আমি তোকে বলছি ১৬-১৭ সালে, কি বললাম? ১৬-১৭ সালে একজন ভাড়াটিয়ার কাছ থেকে আমি না ৳২০,০০০ রেন্ট পেতাম। কত টাকা রেন্ট পেতাম? ৳২০,০০০ রেন্ট পেতাম। ও ওই বছর টাকাটা দিতে পারে। ও এই বছর মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪। ও
ওই 20,000 টাকা এবছর পাওয়া গেছে। স্যার ওই 16-17 টাকাটা এবছর পাওয়া গেছে? হ্যাঁ। এটাকে বলা হয় রিকভার। এটাকে বলা হয় রিকভার করলাম। ওই টাকাটা রিকভার করলাম। এই যে 16-17 সালে যে 20,000 টাকা রেন্ট ছিল, যে টাকাটা রিয়ালাইজ করতে পারছি সেটা এই বছর রিকভার। মানে 23-24 তাহলে তার ট্রিটমেন্ট কি হবে? এটাই তো তোকে জানতে চেয়েছি। এর নিয়ম হচ্ছে কত টাকা রিকভার করলাম বল? রিকভার করলাম 20,000 টাকা। ঠিক আছে? পুরো টাকা আসবে হাউস লোন। 30% বাদ দিয়ে আসে। এর উপর 30% কম। 30% কি হয়? ডিডাকশন। কত হলে? 6,000 টাকা। বাদ দিয়ে কত হলো? 14,000। এটাই আসবে। এটাই আসবে হাউস লোন। বুঝতে পারলি? তাহলে কি বললাম? রিকভার থাকলে 30% বাদ দিয়ে আসে। এটা কোন সেকশনে বলে? তো সেকশনে বলেছি, তুই পড়াশোনা 25 এতে বলা আছে। এটা 25 এতে বলা আছে। তবে আরেকটা কথা ও নিশ্চয়ই বইতে লিখেছে। ধর এই টাকাটা রিকভার করার জন্য আমি কোনো লোক ফিট করেছি। শুনলি কি বললাম? এই টাকাটা রিকভার জন্য কোনো লোক ফিট করেছি। বলছি ভাই তুই এই টাকাটা জোগাড় করে দে। আমি টাকাটা পাই ওর কাছ থেকে, টাকাটা পাচ্ছি তুই টাকাটা জোগাড় করে দে। তাহলে এই যার মারফত টাকাটা জোগাড় করবো তার জন্য কিছু খরচাপাতি করতে হবে তো। চা জল খাবারের ব্যবস্থা করে দিতে হবে তোকে। এবার চা জল খাবারের ব্যবস্থা করে দিতে টাকা পয়সা ওকে দিতে হবে। যে এই যে তোর জন্য যে ও বললো আমি কেন আজকালকার দিনে কেউ ফ্রিতে কাজ করে। তাই তো? ওকে বললো ঠিক আছে চা ফা খাওয়াতে হবে। চা বিস্কুট খাওয়াতে হবে, আরো কিছু ভালো কিছু খাবার খাওয়াতে হবে। বা বলল ঠিক আছে আমার খাওয়াতে হবে না, আমাকে টাকা দাও। 100, 200, 500, 1000 দাও। তাহলে এবারে স্যার ওর এই টাকাটা কালেক্ট করার জন্য যদি কোনো খরচা করে, সরকার বলে দিয়েছে, ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলেছে, বলে দিয়েছে এই টাকাটা জোগাড় করার জন্য যদি কোনো খরচা করা হয়, সেই খরচা কোনো কিছু আসবেই না। এই টাকাটা জোগাড় করার জন্য যদি কোনো খরচা করা হয় সেটা কিন্তু আমি এর মধ্যে নেই। এটা সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে। ঠিক আছে তো? পরিষ্কারভাবে বলে দিয়েছে। তার পেছনে লজিক আছে। কারণ এবার অলরেডি সরকার তো 30% ডিডাকশন দিয়ে দিয়েছে। ভাবে বোঝ ভালো করে, সরকার তো ডিডাকশন দিচ্ছে। তুমি ডিডাকশনও নেবে আবার খরচাও নেবে না। সরকার বলছে আমি তুমি যা খুশি খরচা করতে পারো, আমি একটা ডিডাকশন দিয়ে দেবো 30%। আমি জানি না এখানে কি লিখেছে দেখ পড়। আমি আশা করছি এর বাইরে মনে হয় না একটা লাইনও লিখেছে। এর বাইরে একটা কারণ এর বাইরে এই রিকভারি অফ আর্নিং এর রুল বলছে এর বাইরে কিছু নেই লেখা। বুঝে দ্য রেন্ট হুইচ ক্যান নট বি আনরিয়ালাইজ হুইচ ক্যান নট বি রিয়ালাইজ ফ্রম টেনেন্ট ইজ কল্ড আনরিয়ালাইজেশন। বলছে আনরিয়ালাইজেশন কাকে বলে? টেনেন্টের কাছ থেকে যে ভাড়াটা পাস না তাকে বলা হয় আনরিয়ালাইজেশন। আমি তোকে বলে পরীক্ষা এত বড় লিখবি না। আমি বলবো এক লাইনে লিখতে হবে এটা। আমি বলে দেবো এক লাইনে লিখতে হবে। আমি বলে দিচ্ছি। এত বড় তো লিখবি না রে। এটা তো তোর 4 নম্বর মতন অ্যান্সার হয়ে গেছে। কিন্তু বড় কোশ্চেন এত বড় লিখবি না। তুই 1 নম্বরে 1 লাইন লিখতে হবে। Subsequently, subsequently the SSC has realized any amount in respect of such rate, the amount so realized shall be deemed to be income chargeable under the income of house property and accordingly charged to income tax as the income of the previous year in which the rent is realized, whether or not SSC is the owner of the property is that previous year. After deducting a sum equal to 30% of realized rent shall be deemed to be income charge. মানে ওরা কি বলছে? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট। কিন্তু নিজের মতন ভাষায়, নিজের ভাষায় লিখ। তুই বলবি প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা রেন্ট রিয়ালাইজ করবে, ঠিক আছে? যত টাকা রেন্ট রিয়ালাইজ করবো, ঠিক আছে? তার থেকে মানে 30% ডিডাক্ট করার পর যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট, যেটা আন্ডারসেল 25 এতে বলা আছে। যদি এইটুকু লিখতে পারিস তোকে পুরো একে এক দেবে। এরপর বাইরে কোন নাম্বার কাটার জায়গা নেই। এটাই হচ্ছে মেন ব্যাপার। তোকে লিখতে হবে যে কথাটা বললাম প্রিভিয়াস ইয়ারে, কথাটা বলতে হবে কি প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা রেন্ট রিকভার করেছো তার থেকে 30% ডিডাকশন বাদ দেওয়ার পর। আর যদি তুই এত কথা লিখতে না পারিস তুই অঙ্কর মধ্যে করে দিবি। কি লিখবি বলতো? যেটা লিখলাম না এখানটায়, এটা লিখে দিলেই হবে। যেটা লিখে দিলেই হবে। তো কিচ্ছু কথা মানে লিখবি রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট। এই যেরকম লিখবি, কি লিখবি? রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট এরকম ডট ডট দিলি, মাইনাস করলি কি ডিডাকশন আন্ডার সেকশন 25 এ। ঠিক আছে তো? এটা এটা লিখে দিলি। এবার তুই নিজের মতন ভাষায় লিখলি যে প্রিভিয়াস ইয়ারে এসএসসি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে এসএসসি যে টাকাটা রিকভার করবে তার থেকে 30% ডিডাক্ট করার পর যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাই হবে ট্যাক্সেবল। কিন্তু এই রেন্ট রিকভার করার সময় যদি এসএসসি যদি কোনো খরচা করে সেটা কিন্তু ডিডাকশন পাওয়া যাবে। এখানে এর বাইরে একটা লাইনও লিখতে হবে পুরো ফুল মার্কস দেবে।
এখানে বইতে অনেক কিছু লিখেছে। ও বইতে কি লিখে জানিস? বইতে লিখেছে আনরিয়ালাইজড কাকে বলে, যেটা আমার দরকারই নেই আনরিয়ালাইজড কাকে বলে লিখে। তারপর বলেছে এসএসসি রিয়ালাইজড করেছে এনি অ্যামাউন্ট ইন রেসপেক্ট অফ সাচ রেন্ট। ওই আনরিয়ালাইজড রেন্টের এগেনস্টে এসএসসি কোনো রেন্ট রিয়ালাইজ করেছে, দ্য অ্যামাউন্ট সো রিয়ালাইজ শ্যাল বি ডিম টু বি ইনকাম চার্জেবল। মানে বলছে এই যে রিয়ালাইজ করেছে না, এটা হাউস ওয়ার্ডে আছে। তো তুই লিখতে পারিস এসএসসি প্রিভিয়াস ইয়ারে যেই রেন্টটা রিকভার করেছে, আনরিয়ালাইজড রেন্টটা যে রিকভার করেছে সেটা হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে। এটা তুই লিখতে পারিস, এই লাইনটা ভালো লিখতে পারিস। লিখতে পারি এসএসসি হ্যাজ রিয়ালাইজড এনি অ্যামাউন্ট ইন রেসপেক্ট অফ সাচ রেন্ট, দ্য অ্যামাউন্ট সো রিয়ালাইজ শ্যাল বি ডিম টু বি ইনকাম চার্জেবল আন্ডার দ্য ইনকাম অফ হাউস হোল্ড। ঠিক আছে? তো তারপর তুই লিখবি, এত অব্দি লেখা হয়ে গেল, তুই লিখবি আফটার ডিডাক্টিং সাম অফ ইকুয়াল 30% অফ রিয়ালাইজড অ্যামাউন্ট শ্যাল বি ডিম টু বি ইনকাম চার্জেবল আন্ডার দ্য ট্যাক্স ইনকাম হাউস হোল্ড। অনেক বেশি লিখেছি, আমি যেটা বললাম এটা বেশি লিখলেই বেটার হবে, যেটা করে দেখালাম ওটা লেখাটাই বেটার, ওটাই বেটার হবে। এবার তোদের বাংলাতে কি লিখেছে দেখ, কি লিখেছে? ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে যে ভাড়াটার কাছ থেকে পাওয়া যায় না তাকে বলা অনাদায়ী ভাড়া। 2002-3 নির্ধারণ বছরে কিংবা তার পরবর্তী বছরে যদি ভাড়া অনাদায়ী থাকে, ঠিক আছে, তা বার্ষিক মূল্য থেকে বাদ দেওয়া যায়। ঠিক আছে? পরবর্তী কোনো সময়ে যদি ওই ভাড়া আদায় হয়, ঠিক আছে, এত কিছু লিখতে হবে না, লাইনটা লেখার দরকারই নেই, আগে নিয়ে অঞ্চল দরকার নেই। লিখবি যে মানে প্রিভিয়াস ইয়ারে যদি ওই ভাড়াটা আদায় হয়, ওই ভাড়া মানে অনাদায়ী ভাড়া, প্রিভিয়াস ইয়ারে যদি অনাদায়ী ভাড়াটা আদায় হয় তাহলে ওই ভাড়া আদায়ের সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে গৃহসম্পত্তি খাতে আয় বলে ধরা হয়। ঠিক আছে? এবং কি লেখা আছে? 25A ধারা অনুযায়ী 30% ডিডাকশন বাদ দেওয়ার পর গৃহসম্পত্তি খাতে আয় বলে গণ্য করা। তাহলে বুঝতে পারলি? মানে তুই নিজের ভাষায় লিখবি, এরকম কোন পুরো বইয়ের ভাষায় লিখতে হবে কোনো কথা নেই, নিজের ভাষায় লিখতে পারলেই হবে, নিজের ভাষায় লিখতে পারলে জিনিসটাকে বুঝে না, নিজের ভাষায় লিখতে হবে যে রিকভারি অফ আনরিয়ালাইজড। তোকে পুরো বোঝালাম, আমি তোকে যেটা বোঝালাম সেটাই কিন্তু বইতে লিখেছে। আমি বললাম তুই আগে কোনো বছর বাড়ি ভাড়া দিয়েছিস, ঠিক আছে, ভাড়াটের কাছে ভাড়া পাচ্ছিস, তাকে বলা আনরিয়ালাইজড। সেই রেন্টটা যখন প্রিভিয়াস ইয়ারে রিকভার করবে এসএসসি, সেটা ট্যাক্সেবল হবে, পুরো টাকাটা ট্যাক্সেবল হবে না, 30% বাদ দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেটা হবে ব্যাস, তোকে লিখতে হবে। এবং এটা 25A ধারাতে বলা আছে। স্যার তারপরের কোশ্চেনটা তো পড়া আর না পড়া সমান। 14 নম্বর কোশ্চেনটা, 14 নম্বর কোশ্চেনটা কি বলে জানিস তো? বলছে ট্যাক্সেবিলিটি অফ এরিয়া রেন্ট রিসিভড। আমি বলবো এরিয়া রেন্ট রিসিভের ট্যাক্সেবিলিটি কি হয়, রুল দেখ ভালো করে দেখ। হয়ে গেল এরিয়া, একই নিয়ম, রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট আর রিকভারি অফ এরিয়া রেন্ট অ্যান্সার এক। তো তুই নিজের মতো লিখে দিতে পারবি, বলবি এরিয়া রেন্ট প্রিভিয়াস ইয়ার যতটা রিকভার হয় তাতে 30% ডিডাকশন বাদ দেওয়ার যেটা কথা থাকবে সেটাই হচ্ছে ইনকাম ও হাউস হোল্ড ট্যাক্স। জাস্ট এটাই লেখা আছে। বইতে তো অনেক কিছুই লিখবে। কি বলছে? হোয়ার দ্য এসএসসি হ্যাজ রিসিভ এনি অ্যামাউন্ট অ্যাজ এরিয়া রেন্ট আফটার ডিডাকশন অফ 30% of such amount shall be deemed to be income chargeable under the head of income house property of the previous year in which it is received. জাস্ট তোকে মাথায় রেখে মাথায় রাখতে হবে। বলছে হোয়াট ইজ দ্য মিউনিসিপাল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি। বলছে হাউস প্রপার্টি মিউনিসিপাল ভ্যালু কি? মিউনিসিপাল ভ্যালু কাকে বলে জানিস? মিউনিসিপাল ভ্যালু কাকে বলে? মিউনিসিপালিটি যে ভ্যালু ঠিক করে দেয়, আজকে আমার বাড়ির মিউনিসিপাল ভ্যালু কত হবে, কে ঠিক করে? মিউনিসিপালিটি ঠিক করে দেবে। সেই বলেছে municipality is the value of the property is fixed by the municipality or a local authority for the purpose of determining municipal or local tax. আজকে আমার বাড়ির মিউনিসিপাল ভ্যালু কত, এটা কে ঠিক করে দিয়েছে? মিউনিসিপালিটি ঠিক করে দেবে। মিউনিসিপালিটি ঠিক করে দেবে। স্যার মিউনিসিপালিটি ঠিক করে কি হবে? মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যার বাড়ির মিউনিসিপাল যত বেশি তার ট্যাক্স বেশি দিতে হবে, যার বাড়ির মিউনিসিপাল কম তার ট্যাক্স কম হবে। তো কি মনে হয় একটা একতলা বাড়ির মিউনিসিপাল বেশি হবে নাকি 3 তলা বাড়ির মিউনিসিপাল বেশি হবে? 3 তলা হলে অফকোর্স বেশি হবে। বলছে হোয়াট ডু মিন বাই ডিমড ওনার, এটা আমি আর পড়াবো না। কেন আমি মনে পড়ে কেন আমি ডিমড ওনারশিপের একটা উদাহরণ দাও, ওই উদাহরণটা পড়েছিলাম মনে পড়ে? ওই উদাহরণটাই দেখ এখানে লিখে দিয়েছে, ওই উদাহরণটাই এখানে লিখে অ্যাকচুয়ালি যেটা বললাম না সেটাই এখানে লিখে দিয়েছে। বলছে গিভ টু এক্সাম্পল অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ এক্সাম ফ্রম ট্যাক্স।
বলছে দুটো উদাহরণ দাও ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যেটা কিনা ট্যাক্স দিতে হয় না, এক্সেম ফ্রম ট্যাক্স। হাউস প্রপার্টি থেকে ইনকাম হয় কিন্তু এক্সেম ফ্রম ট্যাক্স, ট্যাক্স দিতে হয় না গভর্নমেন্টকে। একটা কি, তো এই দেখ সেলফ অকুপাইড প্রপার্টি, একটা তো সেলফ অকুপাইড প্রপার্টি। সেলফ অকুপাইড প্রপার্টি মানে বুঝতে পারছিস তো, আজকে তুই যে বাড়িতে বসবাস করছিস এখান থেকে কোনো ইনকাম হয়, ঠিক আছে। আর একটা কি, প্রপার্টি ইনকাম। আজকে দেখ আমি তোকে বলছি, আজকে ধর এই যে আমার যে বাড়িটা আছে, এই বাড়িটাতে পুরো আমি বসবাস করি, ঠিক আছে, এই বাড়িটা পুরো বসবাস করি। আমার যদি বলে এটা কোন হেডে আছে, এটা হাউস প্রপার্টি, এটা হাউস প্রপার্টি হেডে আছে, ঠিক আছে, এটা হাউস প্রপার্টি হেড। তো এখানে বলছি সেলফ অকুপাইড অফ হাউস প্রপার্টি। আর প্রপার্টি অফ ইনকাম অফ এনি ইউনিভার্সিটি অর আদার ইনস্টিটিউশন এক্সিস্টিং সোললি ফর এডুকেশনাল পারপাস, ঠিক আছে। কোনো কোনো প্রপার্টি ইনকাম, ধর কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো এডুকেশন ইনস্টিটিউশন আছে, ওদের যদি ওদের প্রপার্টি আছে সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, ঠিক আছে, সেটাও কিন্তু এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তাহলে দুটো পয়েন্ট এখানে বলেছে, দুটো পয়েন্ট বলেছে তোকে পড়তে হবে। বাংলাতে কি লিখে দেখে নে। বলছে নির্ধারিত নিজ বসবাসের উদ্দেশ্যে অবৈধ একটি বাড়ি, আর একটা কোনো বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে গৃহ সম্পদ থেকে আরো আছে। এটা দুটো পয়েন্ট বলে, আরো প্রচুর প্রচুর ছিল। খামার বাড়ি থেকে আয় ছিল, মনে পড়ছে, ফার্ম হাউস, ইনকাম ফ্রম ফার্ম হাউস, এরকম আরো প্রচুর পয়েন্ট ছিল। তো লং কোশ্চেনের জন্য আমি পড়তে বলেছিলাম, এই কোশ্চেনটা 4-5-6টা পড়ে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তো তো পড়ে রাখ, 17টা হয়ে গেল। 4 নম্বরটা কি বলেছে, মেনশন টু কন্ডিশন ফর ডিডাকশন দ্য ইন্টারন্যাশনাল লোন ফ্রম দ্য ইনকাম হাউস প্রপার্টি। ওই যে কিছুক্ষণ আগে তোকে আমি বললাম, কি বলেছে এখানে, এখানে মন দিয়ে শুনবি, কোশ্চেনটা ভালো করে বুঝবি, কোশ্চেন ভালো করে বুঝবি। তোকে দুটো কন্ডিশন লিখতে, কিসের কন্ডিশন, হাউস বডির ফরম্যাট সাজিয়েছিলাম মনে পড়ে, প্রথমে লিখতাম কি, ন্যাপ, মানে আমরা পুরো করতে করতে আসতাম ন্যাপ, আসতাম ন্যাপ, মানে ন্যাপ মানে কি, তুই মনে কর স্টেপ 1 এ লিখতাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, স্টেপ 2 তে লিখতাম কি অ্যানুয়াল রেন্ট, স্টেপ 3 তে লিখতাম কি তোর গ্যাপ লিখতাম, তার থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে কি হতো, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে কি হতো, নেট অ্যানুয়াল ভ্যালু। তার নেট অ্যানুয়াল ভ্যালু তোকে বলে দিয়েছে, তার থেকে মাইনাস করতাম কি মনে পড়ছে, ডিডাকশন কত, অল আন্ডার সেকশন 24, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এই যে টাকাটা বেরোতো তার উপর 30% হয়ে গেল। তারপর কি লিখতাম, আইওএল, ইন্টারেস্ট অন লোন। এখানে টাকা লিখবো কি লিখবো না, এটা ডিপেন্ড করে বেশ কিছু কন্ডিশনের। এখানে এই কোশ্চেনটা করেছে, বলছে তুমি এখানে কি ইন্টারেস্ট অন লোনের যে টাকাটা লিখবে সেটা ডিপেন্ড করে কিছু কিছু কন্ডিশনের উপর, সেই কন্ডিশন গুলো বলে। সব সময় কোশ্চেন পেপার ইন্টারেস্ট অন লোন লেখা থাকলে আমি এখানে টাকা লিখতে পারি না। কখন টাকা লিখতে পারি সেটাই জানতে চাইছি, যে কখন তুমি ইন্টারেস্ট অন লোনের ডিডাকশন তুমি কখন পাবে সেটাই জানতে চাইছি তোর কাছে। এখানে দেখ বলেছে, বলছে কখন লিখতে হবে, আমি কি বলেছি কিছুক্ষণ আগে, আমি লোনটা নিতে পারি কি কি পারপাসে, 3টে পারপাস, বি সি আর। পিসিআর পারপাসে যদি লোন নাও তাহলে তুমি লিখতে পারবে। দেখ লিখেছে, ইফ দ্য প্রপার্টি হ্যাজ বিন অ্যাকোয়ার্ড, কনস্ট্রাকশন, রিপেয়ার, রেনিউড, রিকনস্ট্রাকশন উইথ দ্য লোন ক্যাপিটাল, এনি ইন্টারেস্ট পেড অর পেবেল অফ সাচ ক্যাপিটাল বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন। তার মানে তুই ডিডাকশন পাওয়ার প্রথম শর্তটা কি, এত তো লিখেছে ওরা, তা আমি আমার ভাষায় বলে দিচ্ছি। তোকে লোনটা নিতে হবে কি পারপাসে, রিপেয়ার পারপাসে, কনস্ট্রাকশন পারপাসে আর পারচেস পারপাসে। যদি 3টে পারপাসে লোন নিস তাহলে অবশ্যই তুই ছাড় পাবি, ইন্টারেস্ট লোনে ছাড় পাবি, এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, হোয়ার এনি ইন্টারেস্ট ইজ পেড আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে তো, ফর হুইচ নো ট্যাক্স হ্যাজ বিন পেড অর ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে, অর ইন রেসপেক্ট অফ হুইচ দেয়ার ইজ নো পার্সন অফ ইন্ডিয়া হু মে ট্রিটেড অ্যাজ অ্যান এজেড ক্যান নট বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন। স্যার লাইনের মানে কি বলে, সিম্পল কথা, সিম্পল কথা, আজকে আমি ধর কলকাতায় বসবাস করছি, ভারতে থাকি, আমি লোন নিয়েছি বাড়ি করার জন্য, কার থেকে জানিস, ফরেনে, বাংলাদেশে আমার কোনো রিলেটিভ থেকে তার থেকে লোন নিয়েছি। ভালো করে বুঝবি, বাংলাদেশে যে থাকে তার থেকে লোন নিয়ে বলছি আমি বাড়িটা করবো, তাহলে যার থেকে লোন নিয়েছি তাকে তো সুদ দিতে হবে, বল না। বোঝ ব্যাপারটা ভালো করে, আমি ভারতে থাকি, কলকাতায় আমি একটা বড় বাড়ি করব, আমার টাকা লাগবে, এখন আমার কাছে টাকা নেই, তা আমার বাংলাদেশে আমার খুব পরিচিত লোক আছে, তার থেকে আমি লোন নিয়েছি, 20 লাখ 30 লাখ টাকা লোন নিয়েছি। তার থেকে যখন লোন নিই তাকে টাকা শোধ করতে হবে তো, যতদিন না টাকা শোধ করতে পারো তাকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এবার ধর আমি ইন্টারেস্ট দিচ্ছি, তো স্যার তাহলে কি ডিডাকশন পাবেন, আপনি তো এতক্ষণ দেশের মধ্যে হচ্ছিল, আমি ইন্টারেস্টটা বাইরে দিচ্ছি। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে তুমি এই ইন্টারেস্টটা যখনই তুমি ফরেনের লোককে দেবে, তুমি যখন ফরেনের লোককে দেবে, তার মানে কি ওই ইন্টারেস্ট, ওই ফরেনের লোকটা কোথা থেকে কামালো, ইন্টারেস্ট ইনকামটা কামালো কোন দেশ থেকে, ভারত থেকে কামালো। তো ভারত থেকে কামালো মানে ভারত সরকারকে ট্যাক্স দেওয়া হতো, ভারত সরকার ট্যাক্স দিয়েছে না, টিডিএস ট্যাক্স মানে এটাকে বলে টিডিএস। অর্থাৎ তুমি বিদেশে যে লোকটাকে ট্যাক্স ইন্টারেস্ট পাঠাচ্ছ, টিডিএস কেটে দেবে,
টিডিএস কেটে তারপর ওকে টাকাটা পাঠাবে। যদি টিডিএস না কাটো তাহলে তুমি ডিডাকশন পাবে না। তোমাকে যদি ডিডাকশন পেতে হয় তাহলে টিডিএস কেটে নেবে, এটা ডিউটি তোমার। ভারত সরকার আসবে না ধরবে যে টাকা দাও, টিডিএস তুমি কি ইন্টারন্যাশনাল ডিডাকশন পেতে, হ্যাঁ ডিডাকশন পেতে চাই, তাহলে টিডিএস কাটো, টিডিএস কাটো, টিডিএস কাটো। কি বললাম বুঝতে পারলি? সাপোজ ধরো কি ইন্টারেস্ট দিতে হবে 10,000 টাকা, ঠিক আছে, সরকারের টিডিএস ধর 500 টাকা, ঠিক আছে, তো তাহলে ওর থেকে টাকাটা কেটে সরকারকে দিয়ে দেবো, ঠিক আছে, 10,500 টাকা, তখন আমি লিখতে পারি। এখানে তাই বলেছে হোয়ার এনি ইন্টারেস্ট ইজ পেড আউটসাইড ইন্ডিয়া ফর হুইচ নো ট্যাক্স হ্যাজ বিন পেড, নো ট্যাক্স হ্যাজ বিন পেড অর ডিডাক্টেড, ঠিক আছে, অ্যাট সোর্স, ডিডাক্টেড অ্যাট সোর্স মানে ওই যেটা বললাম টিডিএস, অর ইন রেসপেক্ট অফ হুইচ নো পার্সন ইন ইন্ডিয়া। এবার ধর দেখা গেল ওই বাংলাদেশে যে পার্সন যার থেকে লোন নিয়েছে তার কোনো এজেন্ট ভারতবর্ষে আছে, তার থেকে ট্যাক্স দিতে পারে। দেখো তার এজেন্ট নেই, তার এজেন্ট না থাকলে আমাকেই তো ট্যাক্স দিতে হবে, আমাকেই টিডিএসটা দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। সাপোজ ধরো না না ওর টাকা ওর থেকে ট্যাক্স নাও, বলছে না না আমি ওর থেকে ধরে নেবো কি করে, তোমাকেই নিতে হবে, টিডিএস এর টাকা তুমি ওর থেকে নেবে, নিয়ে আমাকে দেবে। কি বললাম বুঝতে পারলি তো? টিডিএস টাকা ওর থেকে নিয়ে তুমি আমাকে দেবে, ঠিক আছে তো। আর যদি তুমি এটা টিডিএস না দাও কিচ্ছু করবো না, আমি ওকেও কিছু করবো না, তোমাকেও কিছু করবো না, তুমি ইন্টারন্যাশনাল ডিডাকশন পাবে। তুমি কি ডিডাকশন পেতে চাও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিডাকশন পেতে চাই, তাহলে টিডিএস করা হবে। এটাই বলবো দুটো উপায়। এখানে বাংলাটা কি বলে দেখ, এই যে বলছে 2 নম্বর পয়েন্টটা বলছে সুদ ভারতের বাইরে প্রদত্ত হলে, মানে ইন্টারেস্ট যদি ভারতের বাইরে দিস, সুদের জন্য প্রয়োজনীয় কর উৎস থেকে কাটা না হয়, প্রয়োজনীয় কর যদি উৎস থেকে কাটা না হয়, কিংবা সুদ প্রাপকের কোনো প্রতিনিধি ভারতে না থাকলে, তাহলে এই সুদের জন্য কোনো ছাড় পাওয়া যাবে। সুতরাং মাথায় রাখতে হবে পয়েন্টটা। ভালো ভালো পয়েন্ট ডিসকাশন করে দিচ্ছি। 19 নম্বর, ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট। আগে একটা পয়েন্ট ছিল না, কি ছিল ওটা? ওই দেখ, এটা কি ছিল এটা? আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটা কথা বলে দিই, 13 নম্বর পয়েন্টটা কি ছিল জানিস তো? 13 নম্বর কোশ্চেনটা কি ছিল? 13 নম্বর কোশ্চেনটা আর এখন যে কোশ্চেনটা বলছি দুটোর মধ্যে একটু ডিফারেন্ট, স্লাইট ডিফারেন্ট আছে। 19 নম্বরটা কি বলেছে? ট্যাক্সেবিলিটি বের করতে হবে, ট্যাক্সেবিলিটি। ট্যাক্সেবিলিটির অ্যান্সার কোনটা জানিস তো? তোকে যদি বলে ট্যাক্সেবিলিটি অফ রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট, ট্যাক্সেবিলিটির অ্যান্সার এটা হবে, এটা। যদি বলে ট্যাক্সেবিলিটি অফ রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট, তখন তুই লিখবি রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট মাইনাস 30% ডিডাকশন। এটা হচ্ছে ট্যাক্সেবিলিটি। আর ওটা কি ছিল? ওটা ছিল রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট। মানে রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট বলতে তুমি কি বোঝো? তো তখন তুই কি লিখবি? আনরিয়েলাইজড রেন্ট কাকে বলে, যেটা লেখা ছিল ওটাই লিখবি। আনরিয়েলাইজড রেন্ট কাকে বলে, যেটা লেখা ছিল ওটা লিখবি। তারপর লিখবি আনরিয়েলাইজড রেন্টের টাকাটা রিকভার করা হচ্ছে, ওটা তোকে লিখতে হবে। ঠিক আছে? ওটা রিকভারি, ওটা ওটা ঠিকই লেখা ছিল, কোশ্চেনটা ভালো করে পড়িনি। এটা ছিল ট্যাক্সেবিলিটি। ঠিক আছে তো? আর ওটা দেখ এমনি, দেখ এমনি তুই যদি ভালো করে দেখিস অ্যান্সার কিন্তু একই লেখা আছে। অ্যান্সার কিন্তু একই লেখা আছে। অ্যান্সার কিন্তু দুটো অ্যান্সার একই লেখা আছে। মানে রিকভারি অফ আনরিয়েলাইজড আর ট্যাক্সেবিলিটি অফ রিকভারি আনরিয়েলাইজড দুটোর অ্যান্সার মোটামুটি এক। কিন্তু ট্যাক্সেবিলিটি বললে, যদি তোকে ট্যাক্সেবিলিটি বলে তোকে 30% এর কথাটা মেনশন করতেই হবে। ঠিক আছে তো? তো এটা এটা আর পড়ানোর কোনো দরকার নেই। একই কোশ্চেন অ্যান্সার বলে আমি আর পড়াচ্ছি না। নেক্সট বলছে ইন দ্য কেস অফ লেট আউট প্রপার্টি when standard deduction is not allowed. দেখ কোশ্চেনটা একটু ভুল আছে এটা। তোদের বইতে যার যার বই আছে বইয়ের মধ্যে কোশ্চেনটা ঠিক কর, এই কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে? কোশ্চেনটা ভুল আছে। ইন দ্য কেস অফ, এটা হবে সেলফ অকুপাইড, লেট আউট হবে না, সেলফ অকুপাইড হবে। ঠিক আছে? বলবো কি বলতে চাইছে? আরে তুই কোশ্চেনটা ভালো করে মন দিয়ে পড়লে তুই বুঝতে পারতি কোশ্চেনটা ভুল দিয়েছে। বলছে ইন দ্য কেস অফ সেলফ অকুপাইড প্রপার্টি, সেলফ অকুপাইড প্রপার্টি। তোদের মনে আছে কারা কারা হাউস প্রপার্টি করেছিস? দেখ হাউস প্রপার্টি অঙ্ক মনে আছে? আমি তোকে লেখাচ্ছি। সেলফ অকুপাইড প্রপার্টি কি করে করতাম জানিস? মনে আছে? ন্যাব লিখতাম সবার কথা মনে কর। ন্যাব লিখতাম, কি লিখতাম? ন্যাব এখানে তার থেকে কি লিখতাম বল? ডিডাকশন বল, আন্ডার সেকশন 24। তারপর কি লিখতাম বল দেখি? ইন্টারেকশন লোন, আর কিচ্ছু লিখতাম না। এবার তুই কোশ্চেন পর, যদি অ্যান্সার বুঝতে না পারিস তখন আমাকে বলবি। কোশ্চেন পর কি বলেছে?
বলেছে ইন কেস অফ সেলফ অকুপাইড প্রপার্টি হুইন ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ নট অ্যালাউড। তো বলছে তুই বল কোন বাড়িতে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ হয় না? সেলফ অকুপাইড। সেলফ অকুপাইডে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ হয় না। বলছে ইন দ্য কেস অফ লেটার, ইন দ্য কেস অফ, এটা সেলফ অ্যান্সার হবে সেলফ অকুপাইড, এটা সেলফ অকুপাইড লিখবো। In the case of self-occupied property when net annual value nil, the standard deduction will not allow. তাহলে এখানে লেট আউট দিয়ে কোশ্চেনটা ভুল করে দিয়েছে। এখানে বলা উচিত কি ছিল, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কি হয় জানিস তো, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনো রকম কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, এখানে এটাই লিখতে হবে। বলছে ইন দ্য কেস অফ সেলফ অকুপাইড প্রপার্টি, ঠিক আছে তো, হোয়েন ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন নট অ্যালাউড। আচ্ছা, এই কোশ্চেনটা ঠিকই লেখা ছিল, কোশ্চেনটা ঠিক করে পড়িনি। কোশ্চেন ঠিক লেখা ছিল, কোশ্চেনটা ঠিক লেখা ছিল, একটু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এরর হয়েছে। এখানে কোশ্চেন বলেছে ইন দ্য কেস অফ লেট আউট প্রপার্টি, ইন দ্য কেস অফ লেট আউট প্রপার্টি, লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কখন স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ হয় না? লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কখন স্ট্যান্ডার্ড ডিডাকশন নিতে নেই? ধর লেট আউট প্রপার্টি যখন করতাম, ধর নেট অ্যানুয়াল ভ্যালু, ধর এখানে বেরিয়েছে নেই, তারপর কি লিখতাম, ডিডাকশন আন্ডার সেকশন 24, প্রথমে লিখতাম স্ট্যান্ডার্ড ডিডাকশন। দেখ লেট আউটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় না। এই নীলের ওপর, নীলের ওপর যদি 30% করিস তাহলে কত হবে? নীলই হবে, জিরোই হবে। তো এখানে ওরা এটাই বলতে চেয়েছে, ইন কেস অফ লেট আউট প্রপার্টি, ভাড়া বাড়ির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন নট অ্যালাউ, কখন স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ করা হয় না? যদি নেট অ্যানুয়াল ভ্যালু যদি নীল হয় তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ হয়। নেট অ্যানুয়াল ভ্যালু যদি নীল হয়, কি বললাম, নেট অ্যানুয়াল ভ্যালু যদি নীল হয় তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউ হয় না। ঠিক আছে তো, এটা একটু কোশ্চেনটা একটু পুরোটা পড়িনি, ভুল হয়ে গেছে। তো ইন দ্য কেস অফ লেট আউট প্রপার্টি নেট অ্যানুয়াল হলো নেগেটিভ, তাহলে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কখন স্ট্যান্ডার্ড ডিডাকশন নেগেটিভ হয়? দেখ এটা নেট, এটা লেট আউট লিখেছি, এটা হ্যাঁ নেট অ্যানুয়াল ভ্যালু। ধর এটা ধর আছে 10,000 টাকা, নিয়ে নাও, ঠিক আছে। কোশ্চেনটা পড়ার একবার বলছে ইন কেস অফ লেট আউট প্রপার্টি হয়ে নেট, নেট অ্যানুয়াল ভ্যালু, বলছে নেট অ্যানুয়াল ভ্যালু কখন নেগেটিভ হয়, আওয়াজ করিস, নেট অ্যানুয়াল ভ্যালু কখন নেগেটিভ হয়? তাহলে দেখ আমি আরো একটু উপর দিয়ে সাজাই, কারণ আমি মনে করছি দাদা হাউস প্রপার্টি করা আছে, এই কথাগুলো লিখছি। গ্যাপ, ধর অঙ্কে বলেছে গ্যাপ 10,000 টাকা, তার থেকে বলেছে মিউনিসিপাল ট্যাক্স, তাই তো, গ্যাপ থেকে কি বাদ দিতাম, মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতাম, মিউনিসিপাল ট্যাক্স আছে 12,000 টাকা। তাহলে এটা বাদ দিলে কি হয়, নেট অ্যানুয়াল ভ্যালু হয়। 10 থেকে 12 বাদ দিলে কত হয়? 2,000 টাকা মাইনাস হয়। ওরা জানতে কি চাইছে, বলছে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কখন নেট অ্যানুয়াল ভ্যালু নেগেটিভ, কি আনসার বলবি? যখন গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বেশি, যখন গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বেশি হয়। একটা অপশন কি লিখেছে, আনসার কি লিখেছে, বলছে ইন দ্য কেস অফ লেট আউট প্রপার্টি ইফ দ্য পেড amount of municipal tax is more than gross annual value, then net annual value of the house what will be negative. বুঝতে পেরেছি আনসারটা কি বলতে চাইছে? সিম্পল ব্যাপার, এটা পড়তে হলো না তোকে, পড়তে হলো না, এটা ইজিলি হয়ে গেল। 22টা when income from self occupied property negative, বল। কোশ্চেন আর পড়লাম না, দেখ কোনটা লিখেছিলাম, এই দেখ, এই সেলফ অকুপাইড প্রপার্টি। কি বলেছে জানিস কোশ্চেনটা, বলছে সেলফ অকুপাইড প্রপার্টি, কি বলছে কোশ্চেনটা পর, when সেলফ অকুপাইড প্রপার্টি, কখন সেলফ অকুপাইড প্রপার্টির ভ্যালুটা নেগেটিভ হয়। দেখ এদিক তাকা, ন্যাপ সেলফ অকুপাইড বাড়ি সবসময় নীল, সেলফ, দেখ বোঝে ধরতে হবে যে কেন নীল হয়। আজকে ধর যেই বাড়িতে তুই বসবাস করছিস সেই বাড়ি থেকে কোনো ইনকাম হয়, বল দেখি। আজকে তুই যেই বাড়িতে পুরো বসবাস কোনো ভাড়া ভাড়া দিস না, সেই বাড়িতে ইনকাম হতে পারে? সেই ইনকাম কত হবে? যেই বাড়ি থেকে তুই বসবাস করছিস সেই বাড়িতে স্যার কোনো ইনকাম হবে না, ইনকাম তো জিরো হবে। বুঝিস কি বললাম এখন? আজকে তুই একটা বাড়ি তৈরি করেছিস, সেই বাড়িতে তুই নিজে বসবাস করিস, তো সেখান থেকে তো কোনো ইনকাম হয় না, ইনকাম কত হয়? জিরো হয়। তাই লিখলাম নেট অ্যানুয়াল ভ্যালু নেই, জিরো হবে। কিন্তু ভাড়া বাড়ি দিলে কিছু না কিছু তো ইনকাম হবে, তাই ভাড়া বাড়িতে কখনো ন্যাপ কখনো জিরো হয়, কিছু না কিছু ভ্যালু বেরোবে। ডিডাকশন 124, দেখা গেল ওই বাড়িটা তৈরি করার জন্য তুই মার্কেট থেকে লোন নিয়েছিস, তো লোন নিয়েছিস কত টাকা?
লোন নিয়েছিস, সাপোজ আর কিছু না কিছু লোন নিয়েছিস, লোন নিলে তোকে ইন্টারেস্ট দিতে হবে, তাই ইন্টারেস্ট দিন তুই 5,000 টাকা। তাহলে কি মনে হয় নীল থেকে 5,000 টাকা বাদ দিলে কত হয়? নীল থেকে 5,000 টাকা বাদ দিলে কত হয়? -5,000। তাহলে এখানে হবে কি অ্যান্সার? -5,000। তুই অ্যান্সার পেয়ে গেছিস, এবার থেকে অ্যান্সার পেয়ে গেলি। কি বলেছে? বলছে কখন সেলফ অকুপাইড প্রপার্টি ইনকাম নেগেটিভ হতে পারে? বলছে নেট অ্যানো, আমরা কি জানি নেট অ্যানো সেলফ অকুপাইড প্রপার্টি নেট অ্যানুয়াল কত হয়? নীল হয়। আর ইন্টারেস্ট অন লোন হ্যাজ বিন টেকেন, বাড়ি করার জন্য লোন নিয়েছিস, তাহলে লোন নিলে কি হয়? সেটা ন্যাপ থেকে বাদ যায়। তাহলে ন্যাপ তো ছিল 0, তার থেকে ইন্টারেস্ট লোন 5, 0 থেকে 5,000 বাদ দিলে কি হবে? অ্যান্সার নেগেটিভ হবে। তাহলে তুই বুঝতে পারলি কি হবে? তো দেন দ্য ইনকাম ফ্রম সেলফ অকুপাইড প্রপার্টি নীল, আমি তোকে যেটা দেখালাম সেটাই ওরা জিনিস। তাহলে কখন সেলফ অকুপাইড প্রপার্টি নীল হতে পারে, সরি নেগেটিভ হতে পারে? তখন তুই বলতে পারবি যদি বাড়ি করার জন্য যে লোন নিস, নর্মাল কথা, বাড়ি করার জন্য লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে, তখন তো নীল হবে, নেগেটিভ হবেই হবে। এটাই বলতে চাইছে। বুঝতে পেরেছি 22-এরটা কি বলেছে? মানে বুঝতে পারবে তোকে। 23-এরটা, হুইচ ইনকাম উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অ্যাকর্ডিং টু সেকশন 22। ঠিক আছে তো? তো এটা তো আর বলার কিছু নেই, এটা অলরেডি পড়িয়ে দিয়েছি। ফার্স্ট কোশ্চেনটা পড়া 1 নম্বর কোশ্চেনটা এটা দিয়েছে। বলছে হুইচ ইনকাম উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অ্যাকর্ডিং টু সেকশন 22। মানে কোন ধরনের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ট্যাক্সেবল হবে, যেটা সেকশন 22 তে বলা আছে। এই যে কি হবে? এসএসসি কে বাড়ির মালিক হতে হবে, পিভিআরসিআর এর বাড়ি থেকে ইনকাম হতে হবে, তারপর ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার হতে হবে। ঠিক আছে তো? প্রপার্টির মধ্যে কি হতে হবে? ল্যান্ড, বিল্ডিং, এইগুলোই লেখা আছে, আলাদা করে কিছু নেই। তাহলেই তোর প্রিভিয়াস ইয়ার ট্যাক্সেবল হবে হাউস প্রপার্টিতে। আর বিজনেস আর প্রফেশন হেডে আসলে চলবে না, বাড়িটা বিজনেস পারপাস বা প্রফেশন পারপাস ইউজ করলে চলবে না। তো এটাই লিখেছে, অর্থাৎ চার্জিং সেকশন। তারপর কি বলেছে 24 নম্বরে, হোয়াট ইজ দ্য কমেন্ট অ্যাবাউট বিল্ডিং ইন দ্য জাজমেন্ট অফ, একটা কেস ল ছিল। কি বলেছে কেস লতে? কি বলেছে? এক্সিস্টেন্স অফ রুফ ইজ নট অ্যালাউড অলওয়েজ নেসেসারি ফর আ বিল্ডিং বাট আ টেম্পোরারি স্ট্রাকচার, ঠিক আছে, টেম্পোরারি স্ট্রাকচার ওয়েদার হ্যাভিং রুফ অর নট ইজ নট আ বিল্ডিং। তো এই যে কিছুক্ষণ আগে একটা কেস ল পড়ালাম না, বিল্ডিং হতে গেলে না উপরে একটা, ঠিক আছে, উপরে একটা ছাদ থাকার কোনো আবশ্যকতা নেই। বলেছিলাম না, এটাই কেস ল ছিল। এই কেস লটা এর নাম ছিল দেবী প্রসাদ আর ঘনশ্যাম দাস, এদের যে কেস ল ছিল, এখানে সুপ্রিম কোর্টে একটা কেস ল ছিল, সেখানে বলেছে এক্সিস্টেন্স অফ রুফ, ঠিক আছে, ইজ নট অলওয়েজ নেসেসারি ফর বিল্ডিং। একটা বিল্ডিং হতে গেলে ছাদ থাকার আবশ্যকতা নেই। কেস লতে এটাই ছিল, কেস লতে এটাই ছিল, বিল্ডিং হতে গেলে ছাদ থাকার আবশ্যকতা নেই। যেমন ফর এক্সাম্পল স্টেডিয়াম। তারপর বলছে কি 25টা, ইন হুইচ হেড উইল দ্য রেন্ট রিসিভ ফ্রম আ টেম্পোরারি স্টল অফ আ ফেয়ার, ঠিক আছে, বি অ্যাসেসড অ্যাজ ইনকাম। দেখ কি বলেছে, লাইনের মানে বলছে, তোরা মেলায় গেছিস তো, তোদের দমদম বলা যায় মেলা হয়, মেলায় দেখি প্রতিটা স্টল বসতো, স্টলে যারা বসতো ওদের প্রতিদিন তাদের থেকে একটা ভাড়া নিত। তোদের স্যার ভাড়া নিচ্ছে তো, স্টল ভাড়া, তাহলে এটা কোন হেডে আসে? হাউস বোর্ডের নিতে পারি এটা? না, এটা হাউস বোর্ডে হবে না, এটা টেম্পোরারি, এটা হাউস বোর্ডে না, এটা আদার্স সোর্সের। বুঝতে পারলি? দেখ পর কি বলছে, রেন্ট রিসিভ অফ আ টেম্পোরারি স্টল অফ আ ফেয়ার উইল বি অ্যাসেসড আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম আদার সোর্স। কারণ বুঝতে পারছিস তো, টেম্পোরারি, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু তুই ধর একটা স্থায়ী দোকান আছে, একটা স্থায়ী দোকান, তুই তোর বাড়ির নিচে একটা দোকান ঘর ভাড়া দিয়ে দিবি, ওটা স্থায়ী দোকান, পার্মানেন্ট দোকান, ওটা তো হাউস কোয়ার্টার মধ্যে আছে। কি বললাম বুঝতে পারলি তো? 26-এরটা কি বলছে? সবই বলছে ইন রেসপেক্ট অফ হুইচ ইয়ার ডাজ দ্য ওনারশিপ অফ এ হাউস ডিপেন্ড। তা ওনারশিপ মানে জানিস? ওনারশিপ মানে কি? ওনারশিপ মানে কি? মালিকানা। ওনারশিপ মানে মালিকানা, ঠিক আছে। ওনারশিপ মানে দ্য ওনারশিপ অফ আ হাউস ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস ইয়ার। বাড়ির মালিকানা কিসের উপর ডিপেন্ড করে? আজকে ধর সাপোজ ধর এই প্রিভিয়াস ইয়ার 23-24 তোর বাড়ির মালিক আছি আমি, পরের বছর বাড়ির মালিক চেঞ্জ হয়ে যেতে হবে, হতে পারে না চেঞ্জ? দেখা গেলো বাড়িটা বেঁচে দিলাম কাউকে, মালিকানা চেঞ্জ হতে পারে না? তা মালিকানা তো বছর বছর চেঞ্জ হতেই পারে, মালিকানা চেঞ্জ হতেই পারে। বা আজকে তোর বাবার বাড়ি ছিল, পরের বছর বাবা আমার নামে লিখে দেবে, তো মালিকানা তো চেঞ্জ হতেই পারে। তা বলছে ওনারশিপ অফ এ হাউস ইজ ডিপেন্ডেন্ট, তাহলে হাউসের যে মালিকানা ডিপেন্ড করে কিসের উপর? প্রিভিয়াস ইয়ারের উপর, ঠিক আছে তো। ইট ইজ নট নেসেসারি টু নো whether the assessee is the owner or not during the assessment year. মানে বলছে এটা মানে মেন টপিকটা কি, কারণ আমরা কি লিখেছিলাম, আমি বললাম কন্ডিশনে কি লেখা ছিল, চার্জিং সেকশনে কি বলেছিল, যে বাড়িটা
প্রিভিয়াস ইয়ারেই হতে হবে। প্রিভিয়াস ইয়ার একটা কথা বলেছিলাম না, প্রিভিয়াস ইয়ার একটা কথা বলেছিলাম, তো ওটাই তোকে এখানে বলতে চাইছি। গৃহ সম্পত্তির মালিকানার প্রশ্ন কোন বছর, এখানে বলছে গৃহ সম্পত্তির মালিকানার প্রশ্ন কোন বছর পরিপ্রেক্ষিতে হয়, প্রিভিয়াস ইয়ার পরিপ্রেক্ষিতে হয়। গৃহ মালিকানার প্রশ্ন পরবর্তী বছরের পরিপ্রেক্ষিতে ঠিক করতে হয়, নির্ধারণ বছর ওই ব্যক্তি মালিক ছিলেন কিনা তা জানার প্রয়োজন নেই। অ্যাসেসমেন্ট ইয়ারে ওই বাড়ির মালিক, অ্যাসেসমেন্ট ইয়ারে ওই বাড়িটার মালিক এসএসসি ছিল কি ছিল জানতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার ম্যাটার করে, মেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার বাড়ির মালিক হতে হয়, আমাদের রুল লেখা ছিল প্রথম দিন একদম ফার্স্ট পেজে লেখানো ছিল প্রিভিয়াস ইয়ার বাড়ির মালিক হতে হবে, এটা নিয়ে। নেক্সট ৭০০০টা বলছে হুইচ সেকশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 শুড বি অ্যাপ্লাইড ফার্স্ট ফর দ্য ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। খুব ভালো কথা বলেছে। আমি কি বলেছিলাম, আমাদের ইনকাম ট্যাক্স হাউস প্রপার্টি সেকশন কি আছে 22 থেকে 27, 22 থেকে 27 প্রতিটা সেকশন বলতে মনে আছে। 22 সেকশনে কি ছিল, 22-এ ছিল চার্জিং সেকশন, 22-এ ছিল চার্জিং সেকশন, কি বললাম 22-এ ছিল চার্জিং সেকশন, 24-এ কি ছিল 23 পরে বল, 24-এ কি ছিল ডিডাকশন, 25-এ কি ছিল এইবার তো বললাম রিকভারি অফ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। 26-27 তোর সিলেবাসের খুব একটা নেই, থিওরির মধ্যে আছে 26-27। 23-এ কি ছিল বাড়ির অ্যানুয়াল ভ্যালু, বাড়ির অ্যানুয়াল ভ্যালু মানে গ্যাপ বের করতাম, ন্যাপ বের করতাম, এগুলো করতে কাজে লাগে অ্যানুয়াল ভ্যালু, মানে ধর 23 নম্বর ধারা বলছে হুইচ সেকশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 শুড বি অ্যাপ্লাইড ফার্স্ট দ্য ক্যালকুলেশন নেট অ্যানুয়াল। খুব সুন্দর কথা বলেছে, লাইনের মানে বুঝবি। আমরা যখন ইনকাম অফ হাউস প্রপার্টির অঙ্ক করতাম, অ্যাকচুয়ালি আমি কি বললাম হাউস প্রপার্টি সেকশন কোন থেকে কোথা থেকে আরম্ভ হয় 22 থেকে 27, কিন্তু যখন তুমি হাউস প্রপার্টির অঙ্ক করতে, হাউস প্রপার্টি ক্যালকুলেশন করতে, তখন সবার প্রথম কোন সেকশন ইউজ? কোথাও তুই যত হাউস প্রপার্টি অঙ্ক কোথাও 22 নম্বর ধারা লিখেছিলি? না না, 22 নম্বর তো থিওরি, চার্জিং সেকশন, অঙ্ক আরম্ভ হতো 23 নম্বর ধারা। বেসিক্যালি তুই যখন অঙ্ক করেছিলি, আমি বলছি হাউস প্রপার্টি যখন অঙ্ক করার সময় তুই 3টে সেকশন লিখবি, মনে করার চেষ্টা কর 23 লিখবি, হয়তো তুই লিখতেই না, বাট 23 নম্বর ধারা অ্যানুয়াল ভ্যালু যে করতেন, অ্যানুয়াল ভ্যালু শিখেছিলি, ওটাকে 23 নম্বর ধারা বলে। গ্রস অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু 23 নম্বর ধারার মধ্যে। 24 নম্বর ধারা ছিল ডিডাকশন, আর 25 নম্বর ধারা ছিল রিকভারি অফ আনরিয়ালাইজড। এই 3টে ধারায় তুই পড়েছিস 23, 24, 25, আর তুই ধারা পড়িস। তাহলে 25 নম্বর ধারার উপর সেটা অঙ্ক থাকতোই না, থাকতো 23 আর 24। তাহলে এই যে 22 থেকে 27, তার মধ্যে কোন ধারা সবার প্রথম ক্যালকুলেশন এসছে? 23। তাহলে কোশ্চেন বুঝতে, কোশ্চেনের মানে বুঝতে হবে, এ পড়ার দরকারও নেই, এমনি হয়ে গেল, না পড়ে হয়ে যাবে অ্যান্সার। বলছে মিউনিসিপাল ট্যাক্স ইজ আউটস্ট্যান্ডিং 10,000 টাকা। আমি পড়বো না কোশ্চেন, আমি কোশ্চেন করার আগে বলবো মিউনিসিপাল ট্যাক্সের রুলটা। মিউনিসিপাল ট্যাক্স সেট দুটো কন্ডিশন ছিল, বল মনে আছে মিউনিসিপাল ট্যাক্সের দুটো কন্ডিশন কি? মিউনিসিপাল ট্যাক্সের প্রথম কন্ডিশন লিখে দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে, অঙ্ক করতে কাজে লাগতো, কারণ এইগুলো জানা থাকলে না অঙ্ক করার খুব সুবিধা। মিউনিসিপাল ট্যাক্সের দুটো কন্ডিশন ছিল স্যার, কি কি? 1 নম্বর কন্ডিশন ছিল প্রিভিয়াস ইয়ারে অ্যাসেস, আমি ছোট লিখি অ্যাসেস, প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসি যত টাকা পে করবে, যত টাকা ট্যাক্স পে করবে, প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসি যত টাকা ট্যাক্স পে করবে, প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসি যত টাকা মিউনিসিপাল ট্যাক্স পে করবে, তত টাকাই ডিডাকশন পাবে। বোঝা গেল কি করে? বল কি লিখলাম? প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসি মানে কি? বাড়ির মালিক, ঠিক আছে। যত টাকা মিউনিসিপাল ট্যাক্স পে করবে তত টাকায় ছাড়বে। স্যার তার মানে ধরুন ওকে বলেছে 10,000 টাকা দিবে, ও ধরুন 8,000 টাকা দিয়েছে, এটা হচ্ছে দিতে বলেছে 10,000, ও পে করেছে 8,000 টাকা, স্যার তাহলে কত টাকা ছাড়বে? 10 না 8? বল 10 না 8? আমি বলে অপশনও বলে দিলাম, 2 বলিনি, 10 না 8? কি লেখা আছে এখানে? কি লেখা? পে। অর্থাৎ তোদের ভাষায় বলছি, ইট ইজ ডিডাক্টেবল, ইংলিশে লিখছি ইট ইজ ডিডাক্টেবল, ঠিক আছে, অন, ইট ইজ ডিডাক্টেবল অন পেড বেসিস, ঠিক আছে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন পাওয়া যায় কি বেসিসে? পেড বেসিস, অর্থাৎ তুমি যত টাকা পে করবে তত টাকাই ছাড়বে। 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশন, অঙ্ক করার সময় একটা কথা লিখতাম, জানি না কতটা মনে আছে, মনে কর গ্যাপ থেকে একটা কথা লিখতাম, লেস মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা, কি লিখতাম বল, মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা, কি লিখতাম? ওনার লিখতাম। তাহলে মিউনিসিপাল ট্যাক্স কাকেই দাও? বাড়ির মালিককেই দিতে হবে, ভাড়াটিয়া দিলে ছাড় পাওয়া যায়। আর কিছু লেখা নেই। দেখি কি লিখেছে কোশ্চেন, আমি এবার পড়ি। বলছে মিউনিসিপাল ট্যাক্স বাকি আছে 10,000 টাকা,
during the previous year. How much amount will be allowed as deduction for the municipal tax during the previous year? কি লিখেছে? অ্যাকচুয়ালি এটা তো ছাড় পাওয়া যায় না, আউট দশাটা বাকি আছে। If the municipal tax has been paid during the previous year, then only it will be allowed as deduction. কি লিখে দিলাম? প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা ট্যাক্স পে করো তত টাকা তুমি ছাড় পাবে। যদি কোনো বাকি থাকে তাহলে কি ছাড় পাবো? না। লিখেছে বাট ইন কেস দ্য মিউনিসিপাল ট্যাক্স ইজ আউটস্ট্যান্ডিং ফর দ্য অ্যাসেসি উইল নট গেট এনি ডিডাকশন। তাহলে তুই যে থিওরিটা আমি যে লিখে দিলাম, দুটো পয়েন্ট বললাম, তারপর এটা করা ইজি হয়ে গেল। 29, if the house property lease to other, কিছুক্ষণ আগে তোকে বলেছিলাম ডিমড ওনারশিপের একটা উদাহরণ বলেছিলাম, মনে পড়ে? আজকে তোর একটা বাড়ি আছে, কাউকে লিজ দিয়েছিস, তুই 12 বছর বা তার বেশি যদি লিজ দিস, 12 বছর বা তার বেশি লিজ দিস, যাকে লিজ দেওয়া হবে সে হয়ে যাবে বাড়ির মালিক। এখানে এটাই হয়েছে। If the house property leased to other, then lessor or lessee who is treated as the owner of the house property. তাহলে কাকে বাড়ির মালিক বললে গণনা করা হবে? যাকে লিজ দেওয়া হয়েছে, অর্থাৎ লিজি, লিজি ইংলিশে বলা হয় লিজি, ঠিক আছে? লিজি। তাহলে লিখেছি কি দেখ, লাস্টে লিখে লিজি ইজ ট্রিটেড অ্যাজ দ্য ওনার হাউস প্রপার্টি। দেখ প্রথম থেকে কয়েকটা কোশ্চেন করতে হবে, তারপরের কোশ্চেন গুলো তুই এমনি পেরিয়ে যাবে, কিছু নেই, এমনি পেরিয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। কি বুঝলি? হাউস প্রপার্টি ট্যাক্সে চেষ্টা করবি, আমি তো সবসময় বারবার বলি ট্যাক্সে 40-40 তুলতে হবে, ওখানে 39 হবে না, ট্যাক্সে 40-40 তুলতে হবে। এবং আমি যা পরে দিয়েছি বাইরে একটা কোশ্চেন আসবে, এমসিকিউ এসএকিউ এর বাইরে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তাও তো আমার একটা তৈরি করা আছে, আমার 216 খানা এমসিকিউ তৈরি করা আছে, মানে ওর বাইরে আসবে না 216টা এমসিকিউ। ওর মানে আমি কি বললাম 216, ওর বাইরে আসবে না, মানে ওর মধ্যেই আসবে, ওর বাইরে আসবে না। এবার তুই যখন পড়া আরম্ভ করবি তো এমনি দেখি তো সব হয়ে যাবে, সব পড়া। 216টা এমসিকিউ তৈরি করে ফেলেছি, 216টা এমসিকিউ, কস্ট ট্যাক্স মিলিয়ে 216। শুধু কস্ট না, কিন্তু কস্ট ট্যাক্স মিলে 216টা এমসিকিউ। তাও এমসিকিউ সাজেশনই আমি এমসিকিউ করে দিই, সাজেশন 216। ওর বাইরে আসবে 216টা 24টা আসবেই, শিওর শট। ওই 216-24টা আসবেই আসবে। দেখা গেল 216 মধ্যে অনেক কিছু এসএকিউ চলে আসতে পারে। এসএকিউ মানে কি জানিস তো? এসএকিউ মানে বড় কোশ্চেন না, কিন্তু এসএকিউ মানে এক লাইনে লেখা হয়। এখানে তো জাস্ট একটা অ্যানালাইসিস করার জন্য বড় লিখেছে, তোর এক লাইন লিখলেই হয় এসএকিউ। কারণ কোনো যেটা এমসিকিউ পড়ে এসএকিউ আসতে পারে, যেটা এসএকিউ পড়ে এমসিকিউ হতে পারে। এই যে তুই যে এই কোশ্চেনটা পড়েছিস, এই কোশ্চেনে কি তোর এমসিকিউ হতে পারে না? এই কোশ্চেন এমসিকিউ দিয়ে দিতে পারে। নেক্সট 30-এরটা স্যাম্পল কোশ্চেন বলছে হোয়াট ডু মিন বাই গ্রস অ্যানুয়াল ভ্যালু? গ্যাপ কাকে বলে? গ্যাপ কাকে বলে? গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু মানে কি? ওই মোট বার্ষিক মূল্য, গ্রস অ্যানুয়ালকে বাংলায় বলে গ্রস, কি যেন বলে, মোট বার্ষিক মূল্য। যাই হোক, বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু রেফার্স টু দ্য ভ্যালু। আমি বলি এটা পড়ার আগে তোরা বল দেখি, মনে আছে? হাউস পার্টি করেছিস তো? এমনি চেষ্টা কর না, ভুল হলেও অসুবিধা হবে। গ্যাপ বের করতে কি করে মনে আছে? গ্যাপ কি করে বের করতে? হাউস পার্টি মনে নেই না, রিভাইজ করা নেই, মনে নেই, গ্যাপ মনে পড়ছে না। এই দেখ, মনে না পড়লে কি করে হবে? দেখ আমার দেখ পড়েছিলাম, গ্যাপ কি করে বের করতে হয়? গ্যাপ দেখ, প্রথমে কি লিখতাম? প্রথমে লিখতাম মিউনিসিপাল ভ্যালু, মনে কর, প্রথমে লিখতাম মিউনিসিপাল ভ্যালু, তারপরে কি লিখতাম বল? ফেয়ার ডে। ধর এই টাকা আর এই টাকা, এই দুটোর মধ্যে যেটা বড়, আচ্ছা আমি টাকা দিয়েই বোঝাই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। তো সাপোজ ধর এটা 10 টাকা, এটা ধর 12 টাকা, বড় কোনটা? এটা আবার কর। অ্যাকচুয়ালি হাউস বোর্ডে পুরো প্রথম যখন অঙ্ক করতে এখান দিয়ে স্টার্ট করতে হবে। তারপর কি লিখতাম? স্ট্যান্ডার্ড রেট। তাহলে লিখতাম কি? স্ট্যান্ডার্ড রেট। সাপোজ ধর 8 টাকা আছে, তাহলে কি লিখতাম? এখানে 8, মানে যেটা ছোট। তাহলে বুঝতে পারলি তো? আমি লিখে দিলাম, এখানে কি হয়? হাই, আর এটা লো, হাই লো, ঠিক আছে? তো এখানে কি লিখতাম? আরইআর, এটাকে বলা হতো আরইআর, যেটা আমি কিছুক্ষণ আগে লিখলাম, দেখ উপরে লিখলাম আরইআর, রিজনেবল এক্সপেক্টেড রেট। আর হচ্ছে অ্যানুয়াল রেট, তার নিচে লিখতাম কি? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেটটা সাপোজ 10 টাকা আছে, হয় এই দুটোর মধ্যে বড় কোনটা? 10, সেটাকে বলতো অঙ্কিরাজ। এখন যে অ্যান্সারটা করবো এটাই লেখা, এর বাইরে একটা লাইনও লেখা নেই। ও কি লিখেছে আমি জানি না, কি লিখেছে আমি তবু বলছি। ও বলেছে হয়তো, আচ্ছা পর একবার পর কি লিখেছে দেখি। ওরা বলেছে যে, বলছে 1 নম্বর বলেছে এক্সপেক্টেড রেট। স্যার এক্সপেক্টেড রেট কোনটা? রিজনেবল এক্সপেক্টেড রেট, যেটা আমি স্টেপ 1 লিখলাম না, এই দেখ ওরা কি লিখে তোকে বলে দিচ্ছি। ওরা কি লিখেছে না, ওরা লিখেছে এইটা আর এইটা, এই দুটোর মধ্যে বড়ই হচ্ছে গ্যাপ, আর কিছু লিখেছে। তাহলে কি, যে অঙ্ক জানে তার কাছে তো এইগুলো করা করতে পারি না।
কিছু ব্যাপার না থিওরি, অঙ্ক জানা থাকলে থিওরি করার কোনো ব্যাপার না। ট্যাক্সের থিওরিতে কিছু ব্যাপারই না অঙ্ক জানা থাকলে, ঠিক আছে তো? তো বলছে কি, ১ নম্বর বলেছে এক্সপেক্টেড রেট, ২ নম্বর বলেছে অ্যাকচুয়াল রেট, ঠিক আছে? এই দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে? তো এখানে লিখেছে কি, গ্রস অ্যানুয়াল ভ্যালু রেফার্স টু দ্য ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু বলতে সেই ভ্যালুকে বোঝায় যেটা কিনা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? আফটার কনসিডারিং এক্সপেক্টেড রেট আর অ্যাকচুয়াল রেট, ঠিক আছে তো? ইফ দ্য গ্রস অ্যামাউন্ট হুইচ হুইচ দ্য ওনার রিসিভ বিফোর অ্যালাউইং এনি ডিডাকশন, ঠিক আছে তো? তো এখানটায় দেখ এবার এটা তোদের ইয়েতে কি লিখেছে। কত নম্বর কোশ্চেন বললাম বল? ৩০ না? বলছে দেখ এখানে আবার এখানে কি দিয়েছে? বলছে অ্যানুয়াল ভ্যালু কাকে বলে? অ্যানুয়াল ভ্যালু হচ্ছে সম্পত্তির আয় বা লাভ অর্জন করার স্বাভাবিক খবর। খুব সুন্দর কথা বলেছে। অ্যানুয়াল ভ্যালু হচ্ছে সম্পত্তির আয়। অ্যানুয়াল ভ্যালু আজকে ধরো এটা বাড়ি। এই বাড়ির অ্যানুয়াল ভ্যালু কি হবে? এই বাড়ি থেকে কি ইনকাম জেনারেট হতে পারে? এই বাড়িটা থেকে কি ইনকাম জেনারেট হতে পারে? এক কথা এটা ওটা তো ফর্মুলা দিয়েছে, উইদাউট ফর্মুলা এটা সম্পত্তির আয় বা লাভ অর্জন করার ক্ষমতা। ঠিক আছে? সম্পত্তির আয় অর্জন করার স্বাভাবিক ক্ষমতা নির্ণয় করার সময় কি নিতে হবে? প্রাপ্ত ভাড়া। এটা কি লেখা আছে? প্রাপ্য ভাড়া। প্রাপ্য ভাড়া মানে কি বললাম? বল প্রাপ্য ভাড়া মানে ওই অ্যাকচুয়াল রেট। পৌর মূল্য মিউনিসিপাল ভ্যালু, ন্যায্য ভাড়া ফেয়ার রেন্ট, মানক ভাড়া স্ট্যান্ডার্ড রেন্ট প্রভৃতি বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে। তো এখানে তুই লিখতে পারিস এখানে। তো এখানে বলেছে ইংলিশে এটা লিখেছে। তাহলে ইংলিশে তুই লিখতেই পারিস যে গ্রস অ্যানুয়াল ভ্যালু কাকে বলে। তুই যখন গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করবি কি জিনিস নিতে হবে এইমাত্র বললাম। গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার সময় কি নিলাম? স্যার মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট, স্ট্যান্ডার্ড রেট, অ্যানুয়াল রেট। গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার সময় কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে? মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট, স্ট্যান্ডার্ড রেট, অ্যানুয়াল রেট। ঠিক আছে? আর লিখেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু কাকে বলে, যে লাভ অর্জন করার ক্ষমতা। চিন্তা নেই তোদের বলে স্যার আমার এখানে তো লেখা নেই লাভ অর্জন করার ক্ষমতা, চিন্তা করতে হবে না। এরপরে একটা যখন নিচে অ্যান্সার আছে ওখানে লিখে দিয়েছে। ঠিক আছে? যে একই কোশ্চেন ২ বার ৩ বার করে থাকে, যেখানে একটা জায়গাতে লিখে দিলেই হলো। ঠিক আছে তো? এটা লেখাচ্ছে, এইটা লেখাচ্ছে, ওইগুলো লেখা আছে আরো ভালো। এবার কি বলেছে? ইফ এনি অ্যাসেসি পেড ইন্টারন্যাশনাল লোন, অ্যাসেসি ধর ইন্টারন্যাশনাল লোন পে করে ১০,০০০ টাকা ফর হিজ সেলফ অকুপাইড প্রপার্টি, দেন হাউ মাচ ইনকাম অ্যাসেস দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। পড়বি না, কোশ্চেন পড়বি না। কি বলেছে? আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি, বল কি বাড়ি বলেছে? দুটো অপশন বলে, লেট আউট বলেছে না সেলফ অকুপাইড বলেছে। ইন্টারন্যাশনাল লোন কত বলেছে? ১০,০০০। সেলফ অকুপাইড বাড়ির নিয়ম কি লেখালাম এই মাত্র বল? নিয়মটা কি লেখালাম এই মাত্র দেখ লেখালাম, এই দেখ সেলফ অকুপাইড বাড়ি কোথায় ছিল? এই যে সেলফ অকুপাইড শুরু হয় কি ন্যাব লিখবো নি, আর ইন্টারন্যাশনাল লোন কত লিখবো? কত বলেছে বল? ১০,০০০। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত বল? এটাই তো বলেছে। দেখ কোশ্চেন পর দেখ এটা বলেছে কি বলেছে। যেটা উচিত ছিল কি বলতো, একটু হাউস কোডে রিভাইজ করে আসা, তাহলে কি খুব সুবিধা হতো। দেখ এখানে কি লিখেছে? অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড প্রপার্টি ইজ অলওয়েজ নিল ইফ ইন্টারেস্ট অন লোন হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম অ্যানুয়াল ভ্যালু, দেন ফিগার উইল বি নেগেটিভ। সো ইন দিস কেস ইন্টারেস্ট অন লোন 10,000, দেয়ারফর সেলফ অকুপাইড মাইনাস 10। আমি তোকে একটা কথা বলছি, সেলফ অকুপাইড প্রপার্টির ভ্যালু সবসময় নেগেটিভ হবে। সেলফ অকুপাইড প্রপার্টির সবসময় নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? ইন্টারেস্ট থাকলে নেগেটিভ হবে স্যার, ইন্টারেস্ট না থাকলে নীল হবে। ইন্টারেস্ট না থাকলে নীল, আর ইন্টারেস্ট থাকলে নেগেটিভ। এইগুলো কি পয়েন্ট হিসেবে মনে রাখতে, এমসিকিউতে লিখে রাখতে। তো তো কি বললাম? সেলফ অকুপাইড বাড়ির ভ্যালু কি হতে পারে? নেগেটিভ হবে। কখন নেগেটিভ হবে? ইন্টারেস্ট থাকলে, আর ইন্টারেস্ট না থাকলে নেগেটিভ হবে। ৩২ এরটা। যদিও এই অঙ্কটা তোর পরীক্ষায় আসার কোনো রকমের বিন্দু মতো সম্ভব নয়, মানে আসবে না। বেসিক্যালি এটা আমাদের বিকম অনার্সে আসে এই এই থিওরিটা। তবুও আমি বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, আমার কাছে বোঝানোর কোনো ব্যাপার নেই, বেকার জিনিস। বলছে আ পার্সন টুক আ লোন ১,০০,০০০ টাকা। একজন পার্সন ১,০০,০০০ টাকা লোন নিচ্ছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। ইন্টারেস্ট ফর কনস্ট্রাকশন অফ হিজ হাউস অন ১/৪/১৪। ঠিক আছে তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। লোনটা নেওয়া হয়েছে মানে লোনটা দেখ ভালো করে শোন, আমি তোকে পড়ে দিচ্ছি। ১,০০,০০০ টাকা লোন নিয়েছিস, ১০% রেট অফ ইন্টারেস্ট। কেন লোন নিয়েছিস? কনস্ট্রাকশনের জন্য। কবে লোন নিয়েছিস? ১/৪/১৪। লোনটা কবে নিয়েছিস? দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাউস, বাড়িটা কবে কমপ্লিট হয়েছে? ৩১/৩/১৭। বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ১৯-২০, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ১৯-২০, ১৯-২০ সালে তোমার অ্যামাউন্ট অফ ডিডাকশন কত হবে? দেখ আমি তোকে বলে দিচ্ছি, কিছু নিয়ম করে বেকার অঙ্ক দিচ্ছি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি অঙ্ক। তবে আমি বললাম এই পয়েন্টটা দেবে না পরীক্ষায়, ঠিক আছে? এই পয়েন্ট দেবে।
এখানে লিখলাম ডেট অফ লোন টেকেন। কি লিখলাম? ডেট অফ লোন টেকেন। তো লোন নিয়েছে কবে বল? 1/4/14, তাই তো? তাই তো বলেছে। এইদিকে লিখছি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কমপ্লিট। বল বাড়িটা কবে কমপ্লিট হয়েছে বলেছিল? ডেট বলেছিল বল। 31, 31/3/17। লোনটা নিয়েছিস 1/4/14-তে, আর বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 31/3/17। এই সময়কালটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে হোয়াট ইজ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড যেই দিন লোন নেব, যেদিন বাড়ি কমপ্লিট হবে, এই ডিস্টেন্সটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি বললাম? যেদিন লোন নেব আর যেদিন বাড়ি কমপ্লিট হবে সেই দিনটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। অ্যাকচুয়ালি আমি আর একটু কথা বলে দিই, কিছুক্ষণের জন্য আমি একটু কাটছি, কিছুক্ষণের জন্য কাটছি। সাপোজ ধর 4, সাপোজ ধর এটা 5, 3 না, এটা সাপোজ 5, আমি কিছুক্ষণ সময়ের জন্য বললাম তোকে এটা 5 দিয়েছি, কিছুক্ষণের জন্য বললে এটা 5 দিচ্ছি। 31-এ সেক্ষেত্রে কি হতো? আগেরটা এখানে কি ছিল বল? ডেটটা কি লেখা ছিল? 31শে মার্চ। নিয়ম হচ্ছে যে বছর বাড়ি কমপ্লিট হবে, যে বছর বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ। কি বললাম? যে বছর বাড়ি কমপ্লিট ঠিক তার আগে 31 মার্চ কত হবে? 31/3/17। বুঝতে পারলি তো? সেক্ষেত্রে এটাকে বলতো প্রি কনস্ট্রাকশন। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কাকে বলে? অরিজিনালি প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কাকে বলে? যেদিন তুমি লোন নেবে আর যেদিন বাড়িটা কমপ্লিট হবে, যেদিন বাড়িটা কমপ্লিট হবে সেই দিন অব্দি কাউন্ট করতে হবে না। যেদিন বাড়িটা কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ, ঠিক তার আগে 31 মার্চ। বুঝতে পারলি তো? তাহলে এবার তুই বুঝতে পারলি ব্যাপারটা, আমি মুছে দিই। ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে কি বললাম? এটা যেটা বলছিলাম, তাহলে এই অঙ্কটা তো বলেনি, এই অঙ্কটা বলেছে লোন নিয়েছি এত তারিখে আর বাড়ি কমপ্লিট হয়েছে এত তারিখে। ঠিক আছে তো? বলছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত তাহলে সেক্ষেত্রে? এই তারিখ থেকে এই তারিখ অব্দি কত দিন হচ্ছে বল? 1/4/14 থেকে 31/17 অব্দি কত দিন হচ্ছে? বল না। 1/4/14 থেকে 1/4/14 থেকে যদি 1/4/17 বলিস তাহলে ক বছর হচ্ছে? 3 বছর। 3 বছর। 1/4/14 থেকে 1/4/17 ক বছর? 3 বছর। তা 3 বছর মানে কত? 36 মান্থ। 36। ঠিক আছে? তাহলে দেখ, এবার এবার একটা কথা লিখবো, এখানে লিখবো ইয়ার, এখানে লিখবো ইয়ার, এখানে লিখবো ইয়ার, এখানে লিখবো প্রি। তোর লেভেল থেকে একটু উপরে, তোদের লেভেল থেকে একটু উপরে, এটা তোদের লেভেল থেকে একটু উপরে। এটা হচ্ছে টোটাল। আমাদের গ্র্যাজুয়েশন এটা আসে, এইটা পার্টিকুলার এই টপিকটা করতে দেয় 5 নাম্বার। এই বছর এসেছিল পরীক্ষা, প্রতি বছর পরীক্ষা আসে 5 নম্বর গ্র্যাজুয়েশন। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, বাড়ি তোর কবে কমপ্লিট হয়েছিল? 31/3/17। 31/3/17 মানে কোন বছর? 31/3/17 মানে মানে কোন প্রিভিয়াস ইয়ার? 31/3/17 মানে হচ্ছে 16-17। 31/3/17 মানে 16-17। বুঝতে পারলি তো? 16-17, 17-18, 18-19, 19-20, কেন বলছিলাম এই 5টা বছর কেন লিখলাম? আমি তোকে কি বলেছিলাম? যেদিন লোন নেব, লোন নেওয়ার বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে বলেছে? 5 বছর বলেছিলাম না? এই জন্য 5টা বছর লিখবে স্যার। 5 বছর 16-17 থেকে কেন আরম্ভ করলে? যে বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর থেকে 5 বছর। যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে 5 বছর। ঠিক আছে? জেনারেলি কি হয়? জেনারেলি কি হয়, বাড়ি করার জন্য যখন লোন নেয়, লোন নিলে তো তোকে ইন্টারেস্ট দিতে হবে। এবার সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রুল করেছে যে তোমার বাড়িটা কমপ্লিট হলে তারপরে তো তুমি বাড়িটা ভাড়া বসাবে। তার আগে তো ভাড়া বসাতে পারবে না। তাহলে বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি তোমার থেকে ইন্টারেস্টটা এলাও করবো। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো বাড়ি কমপ্লিট হয়েছে কত? 16-17 সালে। ওর থেকে 5 বছর। এবার লোন নেওয়া হয়েছিল কত টাকা বল? লোন স্যার লোন নেওয়া হয়েছিল 1 লাখ টাকা, তাই তো? হ্যাঁ কি না? কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ছিল? 10%। 10,000 টাকা নিয়োগ। তোর কত টাকা ইন্টারেস্ট হচ্ছে বছরে? 10,000 টাকা হচ্ছে। এইবার এই 10,000 টাকা হয়তো কারো কাছে প্রচুর টাকা আছে, ও 1 বছরেই 10,000 টাকা দিয়ে দিল। কারণ না, এই দেখ, আচ্ছা দাঁড়া, 10,000 টাকা, তার একটু বাকি আছে 36 মাস। 36 বাই 1, এটা বলা হয়
আমি লোন নিয়েছি তো 1/4/14, দেখ আমি লোনটা কবে নিয়েছি? লোনটা নিয়েছি এই তারিখে। আর বাড়ি কমপ্লিট হচ্ছে 11 তারিখে। তাহলে কতদিনের সুদ দিস তুই? 36 মাসের সুদ দিস। এই টাকাটা ছেড়ে দেবে নাকি সরকার? এই টাকাটা নেবে না সুদ? অবশ্যই নেবে তো। তাহলে এই জন্য আমি করলাম 1,00,000 ইন্টু 10% ইন্টু 36/12। তাহলে তোর কাছে কত দিনের টাকা পাবে? 10,000 ইন্টু 3 মানে 30,000 টাকা তোর কাছে সরকার পাবে ইন্টারেস্ট। মানে এইটুক সময়ের টাকা কত টাকা পাবে তোর কাছে? এইটুক মানে 30,000 টাকা সুদ পাবে। এই টাকা নেবে না? অবশ্যই নেবে 30,000 টাকা সুদ। এই 30,000 টাকা নেবে। এখন তোর কাছে 30,000 টাকা আছে। 30,000 টাকা কোনো এক বছরে দিয়ে দিল। দিয়ে দিল 30,000 টাকা। সরকার বলছে তুমি দিতে পারো। টাকা থাকে তুমি দিতেই পারো। কিন্তু আমি ছাড় কিন্তু পার্টিকুলার তুমি এই বছরই 30,000 টাকা দিয়ে দাও। এই বছরই কিন্তু আমি তোমাকে 30,000 টাকা ছাড় দেবো। ঠিক আছে? সরকার বলে তুমি ধরো এই বছরই 30,000 টাকা দিয়ে দিলে। আমি কিন্তু তোমাকে পুরোপুরি 30,000 টাকা ছাড় এই বছরই দেবো না। প্রতি বছর তোমাকে ৫ বছরেই ছাড়তে হবে। ৫ বছরে 30,000 টাকা ছাড়তে হবে। তাহলে ১ বছরে কত করে ছাড়তে হবে? ৬,০০০ টাকা করে। ৬,০০০, ৬,০০০, ৬,০০০, ৬,০০০, ৬,০০০। লোনটা কি শোধ করেছি? বলেছি? কোথাও বলেছি লোনের টাকা পুরো শোধ দিতে? স্যার বলেনি তো লোনের টাকা শোধ করেছি। তাহলে লোন কত ছিল বল লোন? ১,০০,০০০ টাকা ছিল। আর 10% প্রতি বছর কত করে শোধ দিতে? 10% করে দিতে হবে। তাহলে কত? ১০,০০০ টাকা করে। তাহলে এখানেও ১০,০০০ টাকা দিতে হবে। 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 এখানেও ১০,০০০। প্রি কিন্তু আর যাবে না, প্রি কিন্তু আর যাবে না। পোস্ট যেতেই থাকবে যতদিন না পর্যন্ত লোন শোধ হবে। এটা দিতেই হবে। তাহলে আমাকে বলেছে কি ১৯-২০ সালে ইন্টারেস্ট কত হবে? ১৬,০০০ টাকা। এটা হবে অ্যান্সার। ১৯-২০ ইন্টারেস্ট লোন হবে ১৬,০০০ টাকা। কেন? এই ৬,০০০ টাকা এই ১০,০০০ টাকা যোগ করে ১৬,০০০। এটা যোগ 3 + 4 = 12। কত অব্দি করালাম? ৩২। আজকে আর করাবো না। কটা পয়েন্ট আছে বলো? পরের দিন বাকিটা করাবো।